পিটিএমসি। এবং আমাদের দেশে আপনারা জানেন যে রিউমেটিক হার্ট ডিজিজ একসময় অনেক বেশি ছিল, তবে এখন হচ্ছে অ্যাকিউট রিউমেটিক ফিভার খুব একটা বেশি পাওয়া যায় না। আমরা যেটা পাচ্ছি হলো ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজের ভিতরে হচ্ছে মাইটাল স্টেনোসিস হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন ডিজিজ we found frequently nowadays. এবং এই মাইটাল স্টেনোসিসের যে ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা জানেন যে মেডিকেল ম্যানেজমেন্ট, ইন্টারভেনশনাল প্রসিডিউর আর সার্জারি করা। আমরা সাধারণত আমাদের দেশে মাইল্ড থেকে মডারেট পর্যন্ত মাইটাল স্টেনোসিসের রোগীদেরকে আমরা মেডিকেল ম্যানেজমেন্টে রাখি, যদিও গাইডলাইনে বলা আছে যে আপনার 1.5 মাইটাল ভালভ এরিয়া যদি কম হয় তারপরে পিটিএমসি করার জন্য। কিন্তু আমরা সাধারণত সিভিয়ার মাইটাল স্টেনোসিস রোগীদেরকে পিটিএমসি আমরা করি। মডারেটের ক্ষেত্রে হলো আমরা সিম্পটোমেটিক যদি হয় সেই ক্ষেত্রে আমরা পিটিএমসি বা সার্জারি করার জন্য। এখন আসলে আরেকটা অপশন হচ্ছে যেটা সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট আপনারা জানেন সেটা হলো ওএমসি, ওপেন মাইটাল কমিশিউরেটমি একটা অপশন আছে, আর একটা হলো সিএমসি, ক্লোজ মাইটাল কমিশিউরেটমি। সিএমসি তে হচ্ছে আপনার জাস্ট এফেক্টস অফ দা হার্ট যেখানে থাকে ওখান দিয়ে আপনার মানে হার্টের অ্যাপিস দিয়ে ইনসিশন দিয়ে মাইটাল ভালভের কমিশিউরটাকে স্প্লিটিং করে দেওয়া হয়। এটা হচ্ছে ক্লোজ মাইটাল কমিশিউরেটমি। আর ওপেন মাইটাল কমিশিউরেটমি হচ্ছে ধরেন একটা পেশেন্টের অ্যাওর্টিক ভালভুলার ডিজিজ আছে, তার এখন অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট করলেন, আর মাইটাল ভালভের মরফোলজি হচ্ছে সুইটেবল ফর পিটিএমসি, মানে খুব ভালো মরফোলজি যদি থাকে সেই ক্ষেত্রে যেহেতু অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট করা হচ্ছে, মাইটাল ভালভের ওখানে কমিশনটা ওপেন করে দেওয়া হচ্ছে, এই জন্য ওটার নাম হচ্ছে ওপেন মাইটাল কমিশন, ভালভ চেঞ্জ না করে। আর যখন ভালভের হেভিলি ক্যালসিফাইড হয়, এমআর থাকে যদি গ্রেড 2 এর বেশি যদি থাকে, হেভিলি ক্যালসিফাইড ডিফর্ম ভালভ, সেই ক্ষেত্রে তো ভালভে রিপেয়ার করার সুযোগ থাকে না, তখন মাইটাল ভালভ রিপ্লেসমেন্ট করতে হয়। এটা হচ্ছে মোটামুটি একটা মাইটাল স্টেনোসিস রোগীর আমরা যে ম্যানেজমেন্ট প্রোটোকল গুলো, এটা হলো মেডিকেল ম্যানেজমেন্ট আমরা বললাম, আর একটা ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট মাইটাল স্টেনোসিস, যেটাকে আমরা বলি আমাদের এই অঞ্চলে বলি পারকিউনিয়াস ট্রান্সনামিনাল মাইটাল কমিশিউরেটমি আমরা বলি, যেটা পিটিএমসি বলা। নেক্সট হলো সার্জিক্যাল অপশন, আমরা বলছি যে সিএমসি, যেটা ক্লোজ মাইটাল কমিশিউরেটমি, এটা একটা বেস্ট মেথড। এবং এতে দেখা যাচ্ছে যে মাইটাল ভালভ এরিয়া কিন্তু অনেক বেশি হয়, 2.0 সেন্টিমিটার স্কয়ার এন্ড মোর মাইটাল ভালভ এরিয়া হচ্ছে আমরা দেখা যায় সিএমসির ক্ষেত্রে আসে সিএমসি। তারপর হচ্ছে আর অপশন হচ্ছে ওএমসি, যেটা অন্য সার্জিক্যাল প্রসিডিউরের সাথে ভালভের বা ধরেন সেপ্টামের সমস্যা অথবা সিএভিজি করা লাগে, এই সমস্ত সাথে যদি মাইটাল ভালভের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে ওপেন মাইটাল কমিশিউরেটমি করা হয়। আরেকটা হচ্ছে ভালভ রিপ্লেসমেন্ট করা, যে মাইটাল ভালভ রিপ্লেসমেন্ট, হেভিলি ক্যালসিফাইড ভালভ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম বা মাইটাল রিগেডিটেশন যদি বেশি থাকে আমরা এখন পিটিএমসি, যেটা হচ্ছে ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট, যেটা সেটা হলো পিটিএমসি আমরা বলি। পিটিএমসির জন্য আবার সুইটেবল কিছু কেসের প্রয়োজন হয়। যেমন আমি একটা কেস সিনারি আপনাকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কোন পেশেন্টগুলো সাধারণত পিটিএমসি করা হয়। A 28-year-old man presented with a shortness of breath with palpitation for 3 months. He had history of open mitral commissurectomy 8 years ago. মানে তার 8 বছর আগে ওপেন মাইটাল কমিশিউরেটমি করা হয়েছিল। কেন ওপেন কেন করলো? ওপেন করার উদ্দেশ্যের কারণ ছিল তার লেফট এট্রিয়ামে থ্রম্বাস ছিল প্রচুর, লেফট এট্রিয়াম থ্রম্বাস, বাট ভালভ মরফোলজি ইজ সুইটেবল ফর পিটিএমসি ছিল, মানে মরফোলজি ভালো ছিল, যার জন্য করলো কি লেফট এট্রিয়াম থেকে থ্রম্বাসটা ফেলে দিয়ে, কারণ লেফট এট্রিয়ামে থ্রম্বাস যদি থাকে দীর্ঘ সময়, সেই থ্রম্বাস কিন্তু পরে ডিসলস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্গানাইজ হয়ে লেফট এট্রিয়াল ভলিউম কমে যেতে পারে। এই জন্য লার্জ থ্রম্বাস ছিল দিকে থ্রম্বাস ফেলে দিয়ে ভালভে কমিশিউরেটমি করা হচ্ছে, এই জন্য এটাকে আমরা ওপেন কমিশিউরেটমি আমরা বলছি, যে অপারেশন 8 ইয়ার্স আগে করা হয়েছে। তার ইসিজি এখন বর্তমানে সে আবার শর্টনেস অফ ব্রেথ 3 মাসে নিয়ে আসছে, এবং তার ইসিজিতে এট্রিয়াল ফিব্রিলেশন আর অ্যাক্সেস সিস্টেম শোয়িং দ্য মাইট্রাল ভালভুলার ডিজিজ। আপনারা জানেন এগুলো পরীক্ষা থাকে অনেক সময়, সে মাইট্রাল ভালভুলার ডিজিজেস অ্যাক্সেস সিস্টেম ফাইন্ডিংস গুলো কি একেবারে খুব সুন্দরভাবে ফাইন্ডিংস গুলো বলতে হবে। ইকোকার্ডিওগ্রাফ shows post OMC severe mitral stenosis with moderate pulmonary hypertension, তার সাথে আবার অ্যাওর্টিক ভালভে ডিজিজ আছে, যেমন অ্যাওর্টিক ভালভে মাইল্ড এএস আছে আর এআর আছে গ্রেড 1। এখন মাইল্ড এএস আর এআর গ্রেড 1 এটা কোনো ইন্ডিকেশন না হচ্ছে কোনো ইন্টারভেনশন বা সার্জারির জন্য ইন্ডিকেশন না, এএস এবং এআর গ্রেড 1। তারপর তাহলে শুধু আমরা এখন মাইট্রাল ভালভই আমরা পাচ্ছি কি সিভিয়ার রিস্টেনোসিস, দ্যাট মিন্স আগে একবার ওপেন মাইট্রাল কমিশিউরেটমি করা হলো, এখন আবার সিভিয়ার রিস্টেনোসিস নিয়ে আসছে দেশে 8 বছর পর।
তার দেখা যায় এখানে আমরা ডিউরেশন পেলাম যে একটা পেশেন্ট 8 বছর পর একটা প্রসিডিউর করার পর আবার আসতে পারে। তারপর দেয়ার ইজ এ নো থ্রম্বাস অর ভেজিটেশন। তাহলে এইবার কোনো থ্রম্বাস বা ভেজিটেশন পাওয়া যাচ্ছে না। যদিও আগে থ্রম্বাস ছিল যার জন্য ওএমসি করা হয়েছিল, ওপেন মাইট্রাল জংশন। মরফোলজি অফ দ্য মাইট্রাল পাস ইজ সুইটেবল ফর পিটিএমসি, মানে পিটিএমসি এর জন্য সুইটেবল। কিভাবে সুইটেবিলিটি অ্যাসেস করা হয়? বাই দ্য উইলকিন স্কোর। আপনারা জানেন যে উইলকিন স্কোর যদি 8 এর নিচে থাকে তাহলে সাধারণত পিটিএমসি করা হয়। তার এই যে দেখেন মাইট্রাল ভালভ আর হচ্ছে যে মাইট্রাল ভালভ ওরিফিস দেখেন একেবারে ছোট হয়ে গেছে, কমিশন ফিউশন হয়ে গেছে, কোনো ক্যালসিফিকেশন নাই। আর দিস ইজ দ্য ভালভ মরফোলজি। ভালভ মরফোলজি সুইটেবল। সাবভালভুলার স্ট্রাকচার অত বেশি চেঞ্জ নাই, মাইল্ড চেঞ্জ আছে। তাহলে দেখা যাচ্ছে যে এরকম একটা সুইটেবল যদি কেস হয় তখন আমরা পিটিএমসির জন্য সিদ্ধান্ত নিই, ডিসাইডেড টু ডু দ্য পিটিএমসি। আফটার সেপ্টাল পিটিএমসি করার জন্য আমরা যে প্রসিডিউর গুলো আছে সেগুলো আমি বলবো। আফটার সেপ্টাল পারফোরেশন, যখন এই রুগী সেপ্টাল পারফোরেশন করা হচ্ছিল, মানে আমরা সাধারণত রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে যায়, লেফট এট্রিয়াম থেকে মাইট্রাল ভালভের ওখানে বেলুনটা বসে তুলানো হয়। এখন রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়াম যেতে হলে ইন্টারেক্টাল সেপ্টামটাকে আপনার পারফোরেট করে তারপর বেলুন নিতে হয়। ইন্টারেক্টাল সেপ্টাম যখন পারফোরেশন করা হচ্ছিল রুগী দেখেন একটা কমপ্লিকেশন হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে পিটিএমসির সময় কমপ্লিকেশন হইতে পারে। যেমন আফটার সেপ্টাল পারফোরেশন পেশেন্ট ডেভেলপ ব্রেডিকার্ডিয়া টু এসিস্টেম। প্রথম ব্রেডিকার্ডিয়া হয়ে গেল, তারপর এসিস্টেম হয়ে গেল। CPR was started immediately and atropine was given. Patient revert to his AF rhythm. তার rhythm হলো বেসিক rhythm AF, আবার AF ফিরে আসছে। Patient was quiet about what had happened. মানে কি হয়েছিল তাকে জিজ্ঞাসা করলে he could say nothing but of the fear of procedure, মানে সে বলতেছে আমার কিছু হয় না, তা ভয় পাইছে না। দ্যাট মিনস তাহলে একটা ভ্যাসোভাগাল অ্যাটাক হয়, ভ্যাসোভাগাল অ্যাটাকের জন্য ব্রেডিকার্ডিয়া এবং এসিস্টিং হয়, পরবর্তীতে তার অ্যাট্রোপিন এবং সিপিআর এর মাধ্যমে রিকভারি হলো। তারপর হচ্ছে যখন সে ভালো হয়ে গেল তখন দ্য প্রসিডিউর ওয়াজ কমপ্লিটেড আফটার রিকভারি অফ দ্য ভ্যাসোভাগাল অ্যাটাক। তাহলে দেখা যাচ্ছে যে সেপ্টাল কর্পোরেশনের সেপ্টাল পাংচারের সময় কি ভ্যাসোভাগাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। দেখেন আমরা কিভাবে বুঝি যে পিটিএমসি সাকসেসফুল হইলো কিনা। তার পিটিএমসি করার পর আমরা পিটিএমসি পরে প্রেসার স্টাডি করলাম। এই জিনিস দেখি আমাদের বাংলাদেশে আমরা যেটা দেখি যে অ্যাওর্টাতে আমরা পিকটেল দিয়ে রাখি, সেখানে দেখি সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। পিটিএমসি সিস্টোলিক হলো 96 ছিল, সিস্টোলিক ডায়াস্টোলিক 60 ছিল। পোস্ট পিটিএমসি সেটা বেড়ে গেছে 96 থেকে 103, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 60 থেকে 66। তাহলে দেখা যাচ্ছে যে যদি পিটিএমসি যদি সাকসেসফুল হয় তাহলে অ্যাওর্টিক প্রেশার কি বেড়ে যায়, সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক সিস্টোলিক প্রেশার কি বেড়ে যাবে। কারণ কি তার মাইট্রাল ভালভ দিয়ে কিন্তু ব্লাড তো ঠিকমতো যেতে পারতো না লেফট এট্রিয়ামে। এখন মাইট্রাল ভালভ যেহেতু ওপেনিং বড় হয়ে গেছে, এখন লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে ব্লাড ইজিলি যেতে পারে, যার জন্য ব্লাড প্রেশারটা কি বেড়ে যাচ্ছে। নেক্সট হলো এলএতে। এলএতে আমরা দেখি যে এল এর সিস্টোলিক প্রেশার, এল এর ডায়াস্টোলিক প্রেশার আর এল এর মিন প্রেশার। সিস্টোলিক প্রেশার আমরা দেখলাম এল এর ছিল 30 আমরা যখন প্রসিডিউর করি, আর ডায়াস্টোলিক প্রেশার ছিল 15, মিন প্রেশার ছিল 20। আর প্রসিডিউর করার পর হলো 14, আর ডায়াস্টোলিক প্রেশার 7, আর হচ্ছে মিন প্রেশার 10। তাহলে দেখা যাচ্ছে যে 50% এর বেশি আমাদের রিডাকশন হচ্ছে প্রেশার। তাহলে প্রেশার যদি 50% এর বেশি রিডাকশন হয় তাহলে আমরা মোটামুটি ধরে নিই যে এটা সাকসেসফুল প্রসিডিউর। তাহলে এই দুইটা প্যারামিটার আমাদের দেখার মতো আমরা যখন পিটিএমসি করি তখন। এছাড়া আপনি পালমোনারি আর্টারিতে আবার ক্যাথেটার ইন্ট্রোডিউস করতে পারেন, করে আপনি পালমোনারি আর্টারির প্রেশার দেখতে পারেন, বিফোর প্রসিডিউর কত ছিল, আফটার প্রসিডিউর কত সেটা দেখা যায়। তবে প্রসিডিউরাল কমপ্লিকেশন অ্যাভয়েড করার জন্য আমরা সাধারণত পালমোনারি আর্টারি প্রেশার পার অপারেটিভলি আমরা দেখি না। তারপর হচ্ছে পার অপারেটিভ আর কিভাবে আমরা বুঝি, যদি পার অপারেটিভ ওটিতে যদি আপনার একটা ট্রান্সফারেন্স ইকো মেশিন যদি রাখা যায়, ইকো মেশিন থাকলে তখন আমরা ইকোর মাধ্যমে আমরা দেখতে পারি যে মাইট্রাল ভালভ এরিয়াটা কতটুকু হলো, কোনো রিগার্জিটেশন ডেভেলপ করলো কিনা, পিএসপি কত, এগুলো আমরা তখন দেখতে পারি। আর যে ডাইরেক্ট পালমোনারি প্রেশার দেখতে হয় তাহলে আমাদের একটা মানে কুর্নান্ড অথবা এনআইএস ক্যাথেটার নিয়ে আমাদেরকে যেতে হবে সে পালমোনারি আর্টারিতে গিয়ে তাহলে প্রেশার অ্যাসেসমেন্ট করতে হবে। এটা ডিফিকাল্ট দেখে আমরা সাধারণত এগুলো করি না। নেক্সট আসেন যে এই যে দেখেন প্রথমে একটা পিকটেল দেওয়া হয়, পিকটেল দিয়ে অ্যাওর্টাতে রাখা, অ্যাওর্টাতে রেখে অ্যাওর্টার প্রেশারটা আমরা মনিটর করি। আপনারা বুঝলেন যে অ্যাওর্টার প্রেশার খুব জরুরি, যে আগে কত পরে কত। আবার এই পিকটেলটা কি কাজ করে, ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে, যে এই এতটুকু পর্যন্ত হলে অ্যাওর্টা, এখানে ইন্টারটেল সেপ্টামটা এইভাবে আসে, এখানে হলো সুপিরিয়র ভেনা কাভা আর রাইট এট্রিয়ামের জাংশন, তারপরে হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, তার নিচে হচ্ছে যে পোর্শনটা সেপ্টামের, এটা হলো ফোসা ভলিস। এই বরাবরই আমরা সাধারণত ফাংশন করি, এই জন্য এটা হচ্ছে ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে এবং প্রেশার স্টাডির জন্য হেল্প করে।
নেক্সট হলো আমরা এই যে দেখছি তো যে এই জায়গায় হলো ফোসাওপলিস সাধারণত অ্যাওর্টার নিচের যে অংশটা তাহলে ইন্টারটের তিনটা পার্ট এখানে আমরা পাই আর উপরে হলো তিনটা না এখানে দুইটা উপরেটা অ্যাসেন্ডিং আউটার পোর্শন আর একটা ফোসাওপলিস নিচের একটা এই ফোসাওপলিস বরাবরই আমরা পাংচার করা এটা হচ্ছে আপনার যে ব্রোকেন ম্যারো নিডল উইথ শীত আমরা নিয়ে গেছি নেক্সট হলো আমরা পাংচার করার পর কি করা একটা স্প্রিং গাইড ওয়্যার যেখানে 2.5 পিসের একটা গাইড ওয়্যার দেওয়া আছে এবং এটা কিন্তু হার্ড শুধু টিপটা হলে তো সফট এই গাইড ওয়্যারটার ক্যারেক্টারিস্টিক্স এরকম লেসটা মাথাটা এরকম বাঁকাই থাকে গোল হয়ে থাকে এবং এরকম একটা গাইড ওয়্যার আমরা প্লেস করব এই গাইড ওয়্যারটা লেফটের টিমের ভিতরে আমরা প্লেস করব তারপর কি করা হয় তারপর ডাইলেটর যে ডাইলেট করলাম আমরা ডাইলেট করে এখানে ডাইলেট করতে পেরে যে ইন্টারনেটের সেপ্টামের যে পাংচার করা হলো পাংচার দিয়ে আমাদের বেলুন পার করতে হবে এবং বেলুনটা তো 12-14 ফ্রেঞ্চ ডায়ামিটার অনেক বড় বেলুন হয় অনেক সময় 12-14 ছাড়া আমাদের আমরা যেগুলি ইউজ করি সাধারণত 8 ফ্রেঞ্চের ডায়ামিটার গুলি আমরা ইউজ করি আমাদের দেশে 8-9 ফ্রেঞ্চের জন্য আমরা কি করি এটা ডাইলেট করতে হয় ডাইলেট করার জন্য যে সেপ্টাল ডাইলেটর এটার নাম সেপ্টাল ডাইলেটর দিয়ে ডাইলেট করা হয় ডাইলেট করার পর সেটা হলো ডাইলেট আগে যে আমরা ওই যে সেপ্টাল পাংচার করলাম পাংচার করে ডাই দিয়ে আমরা দেখি যে আমরা কি ইলেকট্রিক ছিলাম তারপর আসুন যখন পাংচার করা হলো ডাইলেট করা হলো তারপর আমরা কি করছি বেলুন পার করলাম বেলুন কোথায় বেলুনটা আছে মাইট্রাল ভালভ দিয়ে আমরা ভেন্ট্রিকেলে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর বেলুনের যে ডিস্টাল বেলুনটা হচ্ছে ইনো বেলুনের দুইটা পার্ট একটা ডিস্টাল পার্ট প্রক্সিমাল পার্ট মাঝখান দিয়ে ওয়েস থাকে ডিস্টাল পার্টটা পরে ফুলে ফুলে টেনে ভাল বরাবর আমরা প্লেস করি প্লেস করার পরে যে পুরোপুরি ফুলিয়ে দিচ্ছি আমরা এবং দুই পাশে ওয়েস গুলো ডিজেপিয়ার করা পর্যন্ত আমরা ফুলে ফুলানোর পর তাহলে কি হলো বেলুনের প্রেশারের কারণে যে কমিশন আছে দুই কমিশনটা আপনার স্প্লিটিং হয় এটা হচ্ছে মেকানিজম অফ পিটিএনসি তাহলে স্প্লিটিং হলো তাহলে আমাদের মোটামুটি প্রসিডিউর কমপ্লিট আমরা দেখলাম যে আমরা যে কেসটা আমরা দেখালাম এই কেসটা ছিল হলো আপনার একটা আগে একটা সার্জিক্যাল প্রসিডিউর করা হয়েছিল তার ওপেন মাইট্রাল কমিশনটমি 8 বছর পরে সে আবার আসছে সেই প্রবলেম নিয়ে এবং প্রসিডিউর চলাকালীন সময় আমাদের একটা কমপ্লিকেশন হয় যেটা হচ্ছে ভেজিটেবল অ্যাটাক হয় রোগী তারপরে আমরা কি করলাম একটা সাকসেসফুল প্রসিডিউর আমরা কমপ্লিট করলাম প্রসিডিউর কমপ্লিট করার পর আমরা এই রেজাল্ট পাইলাম যে সিস্টেমিক ব্লাড প্রেশার বেড়ে গেল আর লেফট এট্রিয়াল প্রেশার কমে গেল কারণ লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলার মাঝে তো মাইট্রাল স্টোনোসিস এই জন্য লেফট এট্রিয়াল প্রেশারটা বেশি যখন ফুলে দেওয়া হলো তখন প্রেশারটা কমে গেল এবং কিভাবে আমরা এই প্রসিডিউরটা কন্টিনিউ করলাম আমরা প্রসিডিউরটা আমরা দেখালাম স্টেপ বাই স্টেপ তাহলে স্টেপ বাই স্টেপ আমরা যেটা দেখলাম যে প্রথমে আমরা কি করছি প্রথমে একটা পিকটিল আমরা প্লেস করলাম তারপর হলো সেপ্টাল পাংচার করলাম সেপ্টাল পাংচার করার পর আমরা কি করি ডাই দিয়ে আমরা দেখি যে লেফট এট্রিয়ামে আমরা আসি কিনা তারপর কি করি আমরা একটা স্প্রিং গাইডওয়ার পার করি স্প্রিং গাইডওয়ার পরে সেপ্টামকে ডাইলেট করি ডাইলেট করার পর আমরা কি বেলুন পার করি বেলুনটা কোথায় নেওয়া হয় বেলুনটা নেওয়া হয় লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে তারপরে বেলুনটাকে ফিক্সড করা হয় মাইট্রাল ভালভ বরাবর তারপর হচ্ছে বেলুন ডাইলেট করা হয় তারপর এইভাবে আমরা প্রসিডিউর কমপ্লিট করলাম ফার্স্ট ওএমসি mitral stenosis patient ছিল patient can be candidate for the PTMC if morphology of the mitral valve is suitable মানে আগে একবার অপারেশন করা হয়েছে বলে যে পরবর্তীতে পিটিএমসি করা যাবে না এখান থেকে আমরা সেই নলেজটা পেলাম যে আগে অপারেশন করা থাকলেও যদি পিটিএমসি করা যায় যদি বার্ন মরফোলজি সুইটেবল থাকে as it is an awake procedure patient may go to the vasovagal shock যেমন এখানে তার vasovagal shock হওয়ার সম্ভাবনা আছে কারণ এই প্রসিডিউরটা আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করি তাকে অজ্ঞান করা হয় which can be managed by taking the prompt action এবং আমরা এখানে তাকে ম্যানেজ করছি vasovagal shock ম্যানেজ করে তারপর আমরা প্রসিডিউরটা কমপ্লিট করেছি তাহলে মোটামুটি আপনার এই কেস সিনারি থেকে আমরা কিন্তু অনেক কিছু আমরা বুঝতে পারলাম যেটা পিটিএনসি কিভাবে করা হয় কোন রোগীদের করা হয় পিটিএনসি করার পর কিভাবে আমরা ফলো আপ করি করার সময় যে তার সাকসেসফুল পিটিএনসি হলো কিনা তাই না এই মোটামুটি একটা আমরা ধারণা পেলাম কমপ্লিকেশন বা কি হতে পারে একটা মাইনর কমপ্লিকেশন বা খুঁজে পেলাম এখন আসলে আমরা যদি পিটিএনসি বুঝতে চাই তাহলে আমাদের ভালভ সম্পর্কে মাইট্রাল ভালভ সম্পর্কে একটু ভালো ধারণা দরকার যে মাইট্রাল ভালভ অ্যাপারেটাস কি আছে যে মাইট্রাল ভালভ এনুলাসিস আমরা জানি তার হচ্ছে মাইট্রাল ভালভ লিফলেট উইথ কমিশন লিফলেট আছে দুইটা লিফলেট তার দুই পাশে দুটো কমিশন থাকে কর্ডা টেন্ডিনি থাকে যে নিচের স্ট্রাকচার কর্ডা টেন্ডিনি the papillary muscle this one is the papillary muscle সাপোর্টিং এলবি যে এলবির সাথে papillary muscle লাগানো থাকে তাহলে দেখা যায় এখান থেকে এতটুকু পর্যন্ত পুরোটা হচ্ছে কি আমরা বলি এটাকে মাইট্রাল ভালভ কমপ্লেক্স বা মাইট্রাল ভালভ অ্যাপারেটাস আপনি বলতে পারেন এটা কমপ্লেক্স এতটুকু পর্যন্ত যেমন এখানে আবার একটা ছবিতে আমরা দেখাচ্ছি মাইট্রাল ভালভ কর্ডা পেপিলারি মাসেল
অ্যাডজাসেন্ট লেফট ভেন্ট্রিকেল সহ আমরা এটাকে ম্যাথিভাবে কমপ্লেক্স। এখানে দেখেন যে অ্যান্টিওলেটারাল কমিশন, দিস ওয়ান ইজ অ্যান্টিওলেটারাল কমিশন, দিস ওয়ান ইজ পোস্টেরিয়র মিডিয়াল কমিশন। দুইটা কমিশন থাকে। এই কমিশন বরাবরই রিমিটিক প্রসেসের জন্য কমিশন থেকেই ফিউশন শুরু হয় এবং এই ফিউশন আপনার তখন আস্তে আস্তে আগাইতে থাকে এবং বাল্ব ন্যারো হইতে হইতে একেবারে একেবারে ন্যারো। আমাদের দেশে যে ইউনিটগুলো আমরা পিটিএমজি সাধারণ করি, যেমন 0.6, 7, 8, 9 এরকম মাইট্রাল বাল্ব বেরিয়ে নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে অ্যান্টেরিয়র লিফলেটটা দেখেন অনেক বড় থাকে, পোস্টেরিয়র লিফলেটটা সাধারণত ছোট থাকে, অ্যান্টেরিয়র লিফলেটটা অনেক বড়। এখন আসেন এই পিটিএমসিটা আসলে আগে তো পিটিএমসি ছিল না, এটা হচ্ছে 1984 এর পরে এলো পিটিএমসি শুরু হয়, দ্যাট মিনস 84। তখন হচ্ছে আপনার যে ইনো ভদ্রলোক জাপানি, উনি এবং তার ওয়ার্কাররা মিলে পিটিএমসিটাকে ডেভেলপ করে এবং এর আগে কিন্তু এই পিটিএমসি ছিল না। তার আগে সাধারণত সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে মেন্টাল স্টোসিস চিকিৎসা করা হতো। সেই সার্জারির ভিতরে আপনারা জানেন যে সেটা হলো সিএমসি, ওএমসি, মেন্টাল ভালভ রিপ্লেসমেন্ট, এই প্রসিডিউরের মাধ্যমে তার আগে চিকিৎসা করা হতো। PTMC act in the same way as the surgical commission. সার্জারিতে কি করা হয়? সাধারণত আমরা জানি সিএমসি তে এফএক্স এ হাড়টাকে ওপেন করে ওখান দিয়ে ফিঙ্গার ঢুকিয়ে দেওয়া হয়। ফিঙ্গার দিয়ে কি করে আঙ্গুলের মাথা দিয়ে দুই দিকে সরাইয়া দিলে তাহলে আজকে আমরা কমিশন গুলো আপনার খুলে যায়। এটা হলো সার্জিক্যাল সার্জারির মাধ্যমে এইভাবে করা হয়। অথবা আরেকটা ডাইলেটর থাকে, অনেক সময় ডাইলেটর ইউজ করে করা হয়। ডাইলেটর ইউজ করলে অনেক সময় ইঞ্জুরি বেশি হয়, এই জন্য সাধারণত ফিঙ্গার দিয়ে সাধারণত করা হয়। এবং এখানে কি করা হয়, আমাদের যে পিটিএমসিতে হলো বেলুন দিয়ে, একটা বেলুনটাকে আমরা ভাল বরাবর পজিশনিং করি, পজিশন করে প্রেশার দিয়ে ফুলে কমিশনগুলিকে ওপেন করা হয়। আর কমিশনগুলো আপনার দেখছেন কোন বরাবর, এই বরাবর কমিশন থাকে, এখানে একটা এখানে একটা। এখানে আমরা বেলুনটা দিয়ে যখন প্রেশার দিব তখন কমিশন বরাবর ফেটে যাবে। এটি হলো মেইন মেকানিজম অফ পিটিএমসি। PTMC is of little or no help in case of the restrictive bulb morphology. যদি বাল্ব মরফোলজি খুব খারাপ থাকে, মানে খুব থিকেন থাকে, বাল্ব ফাইব্রোস থাকে, ক্যালসিফিকেশন থাকে, সিভিয়ার সাববালভুলার ডিজিজ হয়ে থাকে, যে আপনার কড়াগুলি খুব একেবারে থিকেন, ক্যালসিফাইড, শর্টনিং হয়ে গেল, সেই ক্ষেত্রে পিটিএমসি খুব বেশি রোল প্লে করতে পারে না। তাহলে পিটিএমসি হলো বাল্ব মরফোলজি কিন্তু খুব ভালো থাকতে হবে, সেই ক্ষেত্রে আমরা পিটিএমসি মোটামুটি হেল্পফুল হবে। যেমন এরকম যদি একটা ভাল্ব থাকে, যেমন এখানে দেখেন স্প্লিটিং হলো, একটা কমিশন বরাবর স্প্লিটিং হলো, আরেকটা কমিশন কিন্তু স্প্লিটিং হয় নাই, পার্শিয়াল স্প্লিটিং। এখন অ্যাটলিস্ট একটা ওপেনিংও যদি হয় তাও রোগীর জন্য বেনিফিশিয়াল হয়। মেকানিজম স্প্লিটিং অফ দ্য ফিউজ কমিশন, এই ফিউজ কমিশন বরাবর ফেটে যাওয়াটা হচ্ছে আপনার মেকানিজম হচ্ছে পিটিএমসি মেকানিজম। তারপর পেশেন্ট সিলেকশন, কিভাবে আমরা পেশেন্ট সিলেকশন করি? পেশেন্ট সিলেকশনের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস আমাদের দেখতে হয়। একটা ক্লিনিক্যাল প্রোফাইল অফ দ্য পেশেন্ট, আসলে পেশেন্টের কন্ডিশনটা কি, পেশেন্টের কন্ডিশনটা আমাদেরকে অ্যাসেস করতে হয়। আর বাল্ব মরফোলজি, দুটো জিনিসের উপর ডিপেন্ড করে আমরা পিটিএমসি নিই। যেমন আমাদের একটা টার্গেট থাকে যে আমাদের দেশে আমরা যেটা করি যে আমরা কতগুলো জিনিস দিচ্ছি পেশেন্ট বা প্রোফাইলে, সেটা হলো যে তার যদি পালমারি হাইপারটেনশন যদি খুব বেশি না থাকে, গাইডলাইন তো আছে, গাইডলাইনে একটা নির্দিষ্ট আপনাদের ক্যাটাগরি বলে থাকে। গাইডলাইন সাধারণত ইউরোপিয়ান আমেরিকান, তো এই গাইডলাইন আমাদের দেশে খুব বেশি আমরা অ্যাপ্লাই করতে পারি না, ওদের গাইডলাইন আছে। আমরা যেটা করি সেটা হচ্ছে যে পেশেন্টের আমরা যেটা দেখি, বিশেষ করে আমি যেটা বিশেষ করে দেখি সেটা হলো পালমারি আর্টারিয়াল সিস্টোলিক প্রেশার। আমরা দেখি যে সিস্টোলিক প্রেশারটা অনেক বেড়ে যাচ্ছে। যদি পালমারি প্রেশার বেড়ে যায়, ইট ইন্ডিকেট মেন্টাল স্ট্রেস সিভিয়ার, তার সাথে লং লাস্টিং, মানে তার পালমারি ভাস্কুলার ড্যামেজ হয়ে যাচ্ছে। তাহলে যদি খুব বেশি পালমারি হাইপারটেনশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আর্লি পিটিএমসি দিকে নিয়ে যেতে। আমরা লেফট এট্রিয়াম দিই, লেফট এট্রিয়াম সাইজ যদি অনেক বড় থাকে, এট্রিয়াল ফিব্রিলেশন থাকে, ইট ইন্ডিকেটস অলসো সিভিয়ারিটি এন্ড লং লাস্টিং মেন্টাল স্টোমাসিস। সেই ক্ষেত্রে আমরা কি করব, তাকে পিটিএমসি করব। ভাইটাল ভালভ মরফোলজিতে সুইটেবল থাকতেই হবে। তারপরে রোগীর সিমটোমেটিক থাকতে হবে, রোগী যেমন সিমটম আছে তার, আর মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়ার পর তেমন কোনো সিমটম নাই, সাধারণত আমরা পিটিএমসি করতে চাই না রোগীর যদি ভালমার সিভিয়ার এমএস যদি না হয়। কারণ গাইডলাইন বলতেছে, বাইরের সব গাইডলাইন গুলো বলতেছে যে মডারেট মেটাল স্টোনোসিস পিটিএমসি করার জন্য। এখন আমরা কেন করি? আমাদের এখানে আছে যে পিটিএমসি নট এ মানে আপনার হেভি প্রসিডিউর, এটা একেবারে খুব শান্তির প্রসিডিউর না। পিটিএমসি যখন আপনি করতে যাবেন, দুইটা মেজর কমপ্লিকেশন ইজ দেয়ার। ওয়ান ইজ কার্ডিয়াক ট্যাম্পোনেন্ট, মানে হার্ট কিন্তু ফুট হয়ে যায়, পারফোরেশন হয়ে কার্ডিয়াক ট্যাম্পোনেন্ট ডেভেলপ করতে পারে। এবং কার্ডিয়াক ট্যাম্পোনেন্ট যদি ডেভেলপ করে,
পেশেন্ট ম্যানেজ করা খুব ডিফিকাল্ট, তাকে অটো ট্রান্সমিশন করতে হয়, ব্লাড ট্রান্সমিশন অনেক সময় লাগে, অনেক সময় বেশি ইনজুরি হলে সার্জারিও করার প্রয়োজন হয়। কখনো কখনো আমরা দেখি যে মাইট্রাল রিগার্জিটেশন ডেভেলপ করে, ভালভ অ্যাভালশন হয়ে যায়, এমন পরিস্থিতি হয় যে সিভিয়ার মাইট্রাল রিগার্জিটেশন, পেশেন্ট হার্ট ফেলিওর ডেভেলপ করে, একিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, পেশেন্টকে ইমিডিয়েটলি আইসিইউ সাপোর্ট লাগে এবং পরবর্তী ভালভ চেঞ্জ না করতে খুব ইচ্ছিত পেশেন্ট ডায়। নেক্সট হলো যে আমরা সাধারণত আমাদের দেশে যে একটা পিটিএমসি করার জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা ইউজ করি, এগুলো খুবই কস্টলি ইনস্ট্রুমেন্ট, এবং এখানে আমরা কি করি, রিইউজ করি, সবগুলো জিনিস রিইউজ করি। যদি আমি একটা ফ্রেশ পিটিএমসি করতে যাই, আমার প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা খরচ হবে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো আমরা ইউজ করি। কিন্তু আমাদের দেশে আমরা কি করি, সরকারিভাবে 10-15 হাজার টাকার ভিতরে পিটিএমসি আমরা করি, প্রাইভেটলি দেখা যায় 40-50 হাজার টাকার ভিতরে পিটিএমসি করে। তাহলে বাকিটা কিভাবে ম্যানেজ করা হয়, যে রিইউজ করা। এখন রিইউজের কারণে হসপিটাল ইনডিউস রেজিস্ট্যান্ট অর্গানিজম দিয়ে হচ্ছে আপনার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করে, এবং এই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস যদি ডেভেলপ করে, এই পেশেন্টগুলোকে সার্ভাইভ করা সো ডিফিকাল্ট। আর মাইট্রাল স্টেনোসিস আপনি দেখবেন মেজরিটি পেশেন্ট ইজ পুয়ার, এবং গরিব পেশেন্টগুলি, এবং তারা যদি একটা কমপ্লিকেশন হয়, হসপিটালে দীর্ঘদিন থাকা লাগে, দামি ওষুধ প্রয়োগ করা, এই সমস্ত ওষুধ তারা ইউজ করতে পারে না, অধিকাংশ ক্ষেত্রে এই পেশেন্টের পরিণতি হয় ডেথ। তাহলে দেখা যাচ্ছে যে পিটিএমসি আপনার ওকে থিওরিটিক্যালি মনে হচ্ছে যেন খুব সুন্দর প্রসিডিউর, তারপরে হচ্ছে যে গাইডলাইন সেট করে দিচ্ছে, সব রোগী করে ফেলেন, কিন্তু আপনি যখন করবেন এবং আলটিমেটলি এই সমস্ত জিনিসগুলিকে ফেস করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে পুয়ার পেশেন্ট, এবং কোনো ইন্স্যুরেন্স সাপোর্ট নাই এই সমস্ত রোগীদের ক্ষেত্রে। পুয়ার পেশেন্ট টোটাল কস্টিং বিয়ার করতে হবে বাই দ্য পেশেন্ট। নাম্বার টু, ইনস্ট্রুমেন্ট ইজ ভেরি কস্টলি, এবং আমরা এখানে রিইউজ করি, যার জন্য ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস চান্স বেশি। নাম্বার থ্রি, there is a major complication is there, life-threatening complication is there. So we do this procedure in a compromising way. That is, আমরা ওয়েট করি যতক্ষণ পর্যন্ত পেশেন্ট দেখি যে সুইটেবল, সে ওয়েট করতে পারে, সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে নাই, তাহলে হিউজলি ডাইলেট করে নাই, পেশেন্ট মোটামুটি ওষুধের সিমটম ফ্রি থাকে, উই ওয়েট। যখন দেখা যায় যে পেশেন্ট না, সিমটমটা ইনটলারেবল, সেই ক্ষেত্রে আমরা, এবং সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস, তখনই আমরা উই গো ফর PTMC, কারণ PTMC not a heavy procedure. তাহলে ক্লিনিক্যাল প্রোফাইল অফ দ্য পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, মর্ফোলজি এবং ক্লিনিক্যাল প্রোফাইল সম্পর্কে আমি একটা ধারণা তো আপনাদের দিলাম। আর মর্ফোলজি হচ্ছে কার ক্ষেত্রে আমরা করি, যে উইলকিন স্কোরিং করি আমরা। যেমন এখানে একটা উইলকিন স্কোর, এটা ইউএসএ, আরেকটা স্কোরিং আছে যেমন প্যারিস স্কোরিং আছে। এই স্কোরিং করে আমরা মর্ফোলজিটা দেখা, প্যারিস স্কোরিং 1 to 2 এর ভিতরে থাকলে করা হয়। উইলকিন স্কোর যদি 8 বা 8 বা তার কম হয়, তাহলে আমরা সাধারণত করি। কেউ 10-12 এর ভিতরে করে, কিন্তু ওখানে কমপ্লিকেশনের চান্স বেশি। নেক্সট হলো আপনার ইভ্যালুয়েশন অফ প্রেশার, ডিগ্রি অফ ফাংশনাল ডিসএবিলিটি। এটা তো আমরা বুঝি যে এনওএস ফাংশনাল স্ট্যাটাস দিয়ে আমরা দেখি যে ক্লাস 3, ক্লাস 4 সিমটম, কোন ধরনের সিমটম নিয়ে রোগী আসছে, ডিসএবিলিটি বা অ্যাসেস করি। প্রেজেন্স অফ কন্ট্রাইন্ডিকেশন অফ দ্য ট্রান্সসেপ্টাল ক্যাথেটারাইজেশন পাংচার। এখন ট্রান্সসেপ্টাল পাংচারের ক্ষেত্রে কিছু কন্ট্রাইন্ডিকেশন তো আছে, এগুলো আমি বলবো কোন ক্ষেত্রে আমরা করি। সেপ্টামটা অনেক ঠিক, এখানে পাংচার করা ডিফিকাল্ট কানেকশন। তারপর যে লেফট এট্রিয়ামে থ্রম্বাস থাকে, সেক্ষেত্রে আমরা সেপ্টাল পাংচার করি। মাইট্রাল লিগামেন্টেশন গ্রেড 2, মানে সেটা যদি মডারেট বা গ্রেড 2 অ্যাবাভ যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা সেপ্টাল পাংচার করি না। তারপর হচ্ছে এই সমস্ত জিনিসগুলি বিবেচনা আনতে। আর একটা হচ্ছে রিস্ক ইনভলভিং সার্জারি, যেমন একটা রোগীর মাইট্রাল ভালভো ডিজিজ, অ্যাওর্টিক ভালভো ডিজিজ, এখন দেখা যায় ডাবল ভালভ রিপ্লেসমেন্ট করা দরকার। ওখানে দেখা যাচ্ছে রোগী সার্জারি 2টা ভালভ রিপ্লেসমেন্ট করতে গেলে আপনি ক্যালকুলেট করার পর দেখা যায় যে রোগীর মর্টালিটি ভেরি হাই, রোগী অপারেশন করলে মরে যেতে পারে। এখন দেখা যাচ্ছে যে অ্যাওর্টিক ভালভ কম্প্রোমাইজ লেভেলে আছে, এটা মোটামুটি ওয়েট করা যায়। আমি মাইট্রাল ভালভ মর্ফোলজি সুইটেবল ফর পিটিএমসি, আমরা মাইট্রাল ভালভ পিটিএমসি করে ওয়েট করলাম, ফলো আপ করতে থাকলাম যতদিন সে ওয়েট করতে পারে। এরকম কিছু স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিগুলো আমরা নেই। এই জন্য পেশেন্টের অনেকগুলো জিনিস দেখা লাগে, ফাংশনাল ডিসএবিলিটি দেখতে হয়, তারপর সে কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা সেটা দেখতে হয়, তারপরে রিস্ক ইনভলভিং সার্জারিতে রিস্ক আছে কিনা, এগুলো অ্যাসেসমেন্ট করে তখন আমরা আগাই। নেক্সট হচ্ছে কোন ক্ষেত্রে আমরা সাধারণত সেটেল পাংচার করতে চাই না, যেমন লেফট এট্রিয়াল যদি থ্রম্বোসিস থাকে, থ্রম্বাস যদি থাকে, মাইট্রাল রিগার্জিটেশন যদি গ্রেটার দেন 1/4, মানে হচ্ছে গ্রেড 1 এর বেশি থাকলে আমরা সাধারণত করতে চাই না। বলা হয় কোথাও 2 এর কথা বলে, কিন্তু 2 তো আমরা করতে চাই না, কারণ হচ্ছে পিটিএমসি করার পর 2, 3 হয়ে গেল, 3 হয়ে গেলে রোগীর শ্বাসকষ্ট আর কমবে না। এই জন্য আমাদের কম্প্রোমাইজ থিওরি হলো মাইট্রাল রিগার্জিটেশন গ্রেড 1 পর্যন্ত। যদি আমি গ্রেড 1, 2, 3, 4 এই সিস্টেমে গ্রেড করি, যে 25% লেফট এট্রিয়াল রিগার্জিটেশন ইনভলভ, 50%, 75% ফুল লেফট এট্রিয়াম, যদি এইভাবে আমরা 4টা গ্রেড করি, এটা সেলার্স গ্রেডিং বলা হয়।
ওই ধরনের গ্রেডিং এর ক্ষেত্রে আমরা জাস্ট গ্রেড 1 পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারি। তারপরে হচ্ছে আপনার ম্যাসিভ অর বাই কমিশনাল ক্লাসিফিকেশন। যদি ম্যাসিভ ক্লাসিফিকেশন থাকে মাইট্রিক বাল্বে বাই কমি দুইটা কমিশনে, কারণ স্প্লিটিং হবে দুই কমিশন বরাবর। এখন কমিশনে যদি ক্যালসিয়াম থাকে তাহলে স্প্লিটিং হবে কোথায়? একেবারে লিফলেটের মাঝখান বরাবর স্প্লিটিং হবে। এই দেখেন এখানে যদি ক্যালসিয়াম এখানে থাকে এই বরাবর ফাটবে। আর যদি মাইট্রাল বাল্ব যদি মাঝখান বরাবর ফেটে যায় এটা ডেঞ্জারাস, এবং এই রোগীর সাথে সাথে সিভিয়ার এমআর ডেভেলপ করবে আনটিল বাল্ব চেঞ্জ প্রেশন বাই। সুতরাং আমাদের এই জিনিসগুলো হিসাবে নিতে হয়। তারপর সিভিয়ার অ্যাওর্টিক ভালভুলার ডিজিজ, মানে সিভিয়ার অ্যাওর্টিক ভালভ যার সার্জারি লাগবে অ্যাওর্টিক ভালভ, তার এখানে পিটিএমসি দিয়ে দৌড়ে এত খুব বেশি লাভ নাই। আর সিভিয়ার সেই ক্ষেত্রে আমরা কি করি? অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট সাথে ওএমসি করতে পারি, যে ওপেন মাইট্রাল কমিশন। যেহেতু ওপেনই করা হচ্ছে মাইট্রাল ভালভ স্পিড করে হাতে আঙ্গুল দিয়ে বা ইয়ে দিয়ে আপনার দুই দিকে যদি কমিশন ফ্রি করে দেন আপনার, তাহলে তো আর কিছু দরকার নেই। এবং সিভিয়ার টাইকাসপিড স্টেনোসিস যদি থাকে প্লাস রিগারজিটেন্স, টাইকাসপিড ভালভের চিকিৎসা লাগে, সেখানে মাইট্রাল স্টেনোসিস চিকিৎসা করে লাভ নেই। তাহলে করতে হলে দুইটার করতে হবে। তারপরে সিভিয়ার কনকমিটেন্ট করোনারি আর্টারি ডিজিজ রিকোয়ারিং দ্য বাইপাস সার্জারি, এবং করোনারি আর্টারি ডিজিজ সিভিয়ার ট্রিপল বেসেল ডিজিজ, সে রোগী পিটিএমসি করতে গিয়ে ভিটিবিএফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে অনেকে যেমন করার সাহস দেখান, কিন্তু এত সাধারণত অ্যাভয়েড করাই বেটার, কারণ ট্রিপল বেসেল ডিজিজের রোগীর ক্ষেত্রে প্রসিডিউরাল কমপ্লিকেশন হচ্ছে ভেরি হাই। সুতরাং যদি ট্রিপল বেসেল ডিজিজ থাকে সেই ক্ষেত্রে আপনি ট্রিপল বেসেল সিএবিজি করলেন, আর ওখানে যদি মরফোলজি সুইটেবল আর ওএমসি করলেন, সুইটেবল না হলে ভালভ রিপ্লেসমেন্ট করবেন। That's the most investigator using the Wilkin score. In which a total score under 8 is considered to presence of favorable anatomy of PTMC. মানে পিটিএমসি যেটা ফেভারেবল 8 স্কোর নিচ্ছে, টোটাল স্কোর কিন্তু 16 প্রতিটা ইয়েতে হলে 4টা করে মোট 16টা স্কোরই, 16 স্কোর টোটাল। আর যে 8 এর নিচে হয় তাহলে সাধারণত পিটিএমসি করার জন্য বলা হয়। তা আপনি স্কোরিং গুলো যদি আপনি দেখেন, যেটা হলো ইউএস এর, যেটা হলো ইউকিন স্কোর, সেই স্কোরিং আমরা দেখি যে লিফলেট মোবিলিটি আমরা দেখি 1 to 4 পর্যন্ত গ্রেডিং করা, 1 2 3 4। বাল্ব থিকনেস আমরা দেখি, প্রথমে লিফলেট মুভমেন্ট, মানে লিফলেটটা কেমন মুভ করে, এএমএল টা মুভমেন্টটা আমরা মেনলি দেখি। তারপরে বাল্ব থিকেন কেমন, বাল্বটা থিকনেস আমাদের মাপতে হয়। থিকনেসটা আছে নরমাল 4 to 5 মিলিমিটার থিকনেস থাকে বাল্ব। এখন 4 to 5 মিলিমিটার থিকনেসটা আমরা একটু দেখতে হবে এটা বাড়তেছে কিনা। এর উপরে আবার 1 থেকে 4 পর্যন্ত সাব ভালভুলার থেকে সাব ভালভুলার স্ট্রাকচার আমরা বলছি যে কড়া মেনলি, তাই না? কড়া পেপিলারি মাসেল। এখন কড়া পেপিলারি মাসেলের এই কড়া টেন্ডিনিগুলো থিকেন হয়ে যায়, মানে রিউমেটিক প্রসেসে কড়া তো ইনভলভ হয়, কড়া থিকেনিং হয়, ক্যালসিফাইড হয়, শর্টেনিং হয়ে যায় কড়া। এই কড়া ঠিক কতটুকু থিকনেস এগুলো আমাকে মাপতে হবে, কিন্তু কড়া থিকেনিং মাপতে হবে। তারপরে আসলে হচ্ছে সাব ভালভুলার ক্যালসিফিকেশন। সাব ভালভুলার ক্যালসিফিকেশন হচ্ছে সাব ভালভুলার ক্যালসিফিকেশন না ভালভুলার ক্যালসিফিকেশন। ভালভের সাধারণত মার্জিন এবং কমিশনাল ক্যালসিফিকেশন গুলো শুরু হয় রিউমেটিকের যে প্রসেস। তাহলে এখানে দেখতে হবে আমাদের ক্যালসিফিকেশন স্ট্যান্ড কিরকম, এর উপরে 1 থেকে 4 পর্যন্ত গ্রেডিং করা। এটা খুব ভালোভাবে জানা উচিত। যিনি ইকু করবেন বা যিনি পিটিএনসি করবেন তাকে অবশ্যই ভালো করে ইকু জানতে হবে। ভালো করে ইকু না জানলে উনি পিটিএনসি করতে পারবেন না, কারণ এই জিনিসগুলো কিন্তু আপনারটা আপনি দেখে নিতে হবে, যেটা আপনি প্রসিডিউর করবেন। এখন ইকু করলো একজন, আপনি যা করলেন পিটিএনসি, এটা কিন্তু গন্ডগোল লেগে যাবে। কারণ আপনারটা আপনি ভালো মতো স্কোরিং বুঝতে হবে, বুঝে তারপর পিটিএনসি করা উচিত। যেমন একজন স্কোরিং করে দিয়ে এসছে 12, কিন্তু আপনি ভালো মতো দেখে দেখলেন যে সে তার আর 16-র মতো হবে। এই রোগী যদি পিটিএনসি করেন তাহলে তো ক্যাথলেমিক ক্যাটাস্ট্রফি হবে। তাহলে এখানে বোঝার জন্য হচ্ছে হাইলি মোবাইল ভালভ উইথ রেস্ট্রিকশন অফ অনলি দ্য লিফলেট টিপ, মানে ভালভটা পুরোপুরি মোবাইল, শুধু টিপটা একটু কম নয়। এটা হচ্ছে আপনার 1 লিফলেট মোটিলিটি গ্রেড 1। গ্রেড 2 হচ্ছে মাইল্ড মিড পোর্শন অ্যান্ড বেজ অফ দ্য লিফলেট হ্যাভ রিডিউস মোবিলিটি, মানে হচ্ছে কি মিড পোর্শন, লিফলেটের মাঝখানটা এবং বেস, লিফলেটের বেসটাতে হচ্ছে রিডিউস মোবিলিটি, মুভমেন্টটা কম। তার হচ্ছে বাল্ব লিফলেট মুভ ফরওয়ার্ড ডিউরিং দ্য ডায়াস্টোল, মেইনলি এট দ্য বেস, এবং শুধু বেসেই শুধু মুভমেন্ট আছে, আর কোথাও মুভমেন্ট নাই। নো আর মিনিমাল ফরওয়ার্ড মুভমেন্ট লিফলেট ডিউরিং ডায়াস্টোল। সাধারণত আমরা জানি মেটাল স্টোনসে ডায়াস্টোলিক ডুমিং দেখে আমরা বলি যে ডায়াস্টোলিক ডুমিং আছে, এটা ইন্ডিকেট করে যে পিটি সিভিয়ার মেটাল স্টোনস। এখন ডায়াস্টোলিক ডুমিং মানে কি? ডুমিংটা হচ্ছে ডিউরিং ডায়াস্টোল এন্ড এএমএলটা আপনার লেফট ভেন্ট্রিকেলের দিকে মুভ করে, এটা হচ্ছে ডায়াস্টোলিক ডুমিং ডিউরিং ডায়াস্টোল। এখন এই মুভমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখেন 4 এর ক্ষেত্রে কোনো মুভমেন্টই নাই ডায়াস্টোলিক,
থ্রির ক্ষেত্রে জাস্ট বেজের কাছে দিয়ে একটু মুভমেন্ট হচ্ছে, এলবির দিকে যাচ্ছে। আর হচ্ছে 2 এর ক্ষেত্রে হচ্ছে মিড পোর্শন এন্ড বেসটা হচ্ছে কি বেসের লিফলেট হ্যাজ রিডিউস মোবিলিটি, মিড পোর্শন এবং বেজে মুভমেন্ট আছে কিন্তু মুভমেন্টটা কম। আর একের ক্ষেত্রে হলো মুভমেন্ট খুব ভালো, শুধু টিপের ক্ষেত্রে একটু মুভমেন্ট। তাহলে টিপে যদি মুভমেন্ট কম গ্রেড 1, তারপর যদি বেস এবং মিড পোর্শনের মুভমেন্ট আছে কিন্তু কম গ্রেড 2, স্কোর 2। যদি আপনার শুধু বেইজি জেড আসলে 2 পান তাহলে হলো 3, ফুল লেন্থ নাই, বেজে যায় আছে। 4 হচ্ছে পুরো বাল্ব এরিয়া এএমএল এর মুভমেন্টই নাই, দ্যাট মিনস মিনিমাল অথবা কোনো মুভমেন্ট নাই, সেই ক্ষেত্রে আপনি বলবো স্কোর 4। এইভাবে আমি লিফলেট মোবিলিটি কিন্তু দেখতে হবে খুব ভালো করে। নেক্সট হলো ভালভুলার থিকনেস। আমরা ভালভের থিকনেস আমরা বললাম 4 to 5 মিলিমিটার হচ্ছে ভালভের থিকনেস থাকে। যা আমরা লিফলেট নিয়ার নরমাল 4 to 5 মিলিমিটার কাছাকাছি আছে যদি থাকে। তারপর হচ্ছে কি আপনার মিড লিফলেট থিকনিং, লিফলেটের মাঝখান দিয়ে থিকনিং চলে আসে। সাধারণত শুরু হয় কি মার্জিন মিড বেজে চলে যায়। তাহলে টিপের থিকনেস বেশি আছে কিন্তু ফুল লিফলেটটা ভালোই আছে। তারপর হচ্ছে মিড লিফলেট থিকনিং পেলাম, মার্ক থিকনিং অফ দ্য মার্জিন, মার্জিনে বেশি থিকনিং, মিড পার্ট একটু থিকনিং আছে। থিকনিং এক্সটেন্ড থ্রু দ্য এন্টার লিফলেট, পুরো লিফলেটে 5 থেকে 8 মিলিমিটার থিকনেস যদি হয় তখন হলো স্কোর 3। 4 হইলো মোর দেন 8 to 10 মিলিমিটার মার্ক থিকনিং অফ দ্য লিফলেট। দেখেন 4 to 5 থিকনেস কিন্তু টিপে সামান্য থিকনিং আছে। 4 to 5 মিলিমিটার হচ্ছে নরমাল থিকনেস, আর টিপে থিকনিং এটা হচ্ছে 1। 2 তো হচ্ছে মিড লিফলেট থিকনিং আছে কিন্তু মার্জিনটাতে বেশি থিকনিং, এটা হচ্ছে স্কোর 2। 3 তে হচ্ছে পুরো লেন্থ অফ লিফলেট থিকেন 5 to 8 মিলিমিটার, সেটা হচ্ছে স্কোর 3। স্কোর 4 হলো ফুল লিফলেট হচ্ছে মোর দ্যান 8 to 10 মিলিমিটার থিকেন হলে আমরা বলবো সেটা হচ্ছে মার্ক থিকনিং। নেক্সট হলো সাবভালভুলার থিকনিং। সাবভালভুলার কি আছে কড়া, এবং কড়া মিনিমাম থিকনিং অফ দ্য কড়া জাস্ট বিলো দ্য ওয়াল, বাল্বের নিচে কড়া থিকনিং যদি পাই সামান্য, সেটা হলো স্কোর 1। স্কোর 2 হলো থিকনিং অফ দ্য কড়া এক্সটেন্ড আপ টু 1/3 অফ দ্য কড়া লেন্থ। কড়া যদি আমি লেন্থ ধরি তার 1/3, এই বাল্বের কাছাকাছি 1/3 পর্যন্ত কি হলো থিকনিং এক্সটেন্ড করে গেল, তখন স্কোর 2। থিকনিং এক্সটেন্ড টু দ্য ডিস্টাল থার্ড অফ দ্য কড়া, কড়াকে যদি 3 ভাগে ভাগ করি, প্রক্সিমাল থার্ড, মিড থার্ড, ডিস্টাল থার্ড, ডিস্টাল থার্ড পর্যন্ত চলে আসে, তখন আমরা বলবো যে তাকে স্কোর 3। তারপরে এক্সটেন্ড থিকনিং এন্ড শর্টেনিং অফ দ্য কর্ডা, extensive thickening and shortening of the chorda, so the extending down to the fibillary muscle। এখন হলো কি দেখেন আগে ছিল থিকনিং, এবার শর্টও হয়ে গেল, কর্ডা শর্ট হয়ে গেছে এবং এইটি এক্সটেন্ড হলো ফিবুলারি মাসল পর্যন্ত। ফিবুলারি মাসল পর্যন্ত থিক এন্ড ক্যালসিফাইড হয়ে যায় অনেক সময়। এই ধরনের যদি হয় সেটা হচ্ছে স্কোর 4। তার বাল্ব ক্লাসিফিকেশন আসে সিঙ্গেল এরিয়া অফ ইনক্রিজ ইকোজেনিক ব্রাইটনেস। দেখা যাচ্ছে যে বাল্বের মনে হয় যেন কোনো একটা এরিয়াতে একটু একটু ব্রাইট মনে হয়, দ্যাট মিনস সিঙ্গেল এরিয়া স্ক্যাটার্ড ক্যালসিফিকেশন, এটাকে আপনি স্কোর 1 এ রাখতে পারেন। তারপর স্ক্যাটার্ড এরিয়া অফ ব্রাইটনেস কনফাইন্ড টু লিফলেট মার্জিন। এবার আসলে লিফলেট মার্জিন গুলোতে আমরা কি পাচ্ছি, মানে ক্যালসিফিকেশন পাচ্ছি লিফলেটের মার্জিনের জন্য। ওটা ছিল একটা সিঙ্গেল এরিয়া মার্জিনের, এখন স্ক্যাটার্ড এরিয়া ছড়ানো ছিটানো লিফলেট মার্জিনিং, তাহলে এটা হলো স্কোর 2 তে চলে যাচ্ছে। ব্রাইটনেস এক্সটেন্ড, ব্রাইটনেস এক্সটেন্ড টু দা মানে এটা মিড পার্ট পর্যন্ত যদি আপনার এক্সটেন্ড করে দেয়, এটা হলো মার্জিন ছিল মিড পার্ট, মিড পার্ট পর্যন্ত এক্সটেন্ড করলে তখন আমরা বলি স্কোর 3। আর এক্সটেন্সিভ ব্রাইটনেস টু দ্য মোস্ট অফ দ্য লিফলেট টিস্যু। এখন আসেন লিফলেটে, তাহলে আমার প্রথমে মার্জিন, মার্জিনে যদি সিঙ্গেল একটা এরিয়া ক্যালসিফাইড থাকে তাহলে স্কোর 1। পুরো মার্জিনে যদি স্ক্যাটার জায়গায় জায়গায় ছড়ানো ছিটানো তাহলে স্কোর 2। এই মার্জিন থেকে এবার মিড পোর্শন অফ দ্য লিফলেট পর্যন্ত চলে গেল ক্যালসিফিকেশন, স্কোর 3। তারপর পুরো লিফলেটই যদি ক্যালসিফিকেশন থাকে তাহলে সেটা হলো স্কোর 4 এ চলে গেল। তাহলে এইভাবে আমাদের ইকো করে আপনাকে ভালোভাবে আমি স্কোরিং করতে হবে। এই ইন্টেলেকচুয়াল সেপ্টামের থিকনেস দেখতে হবে, মাইটাল রিগার্জিটেশন আসছে কিনা দেখতে হবে, লেফট এটিএমে কোনো থ্রম্বাস আছে কিনা দেখতে হবে, অন্যান্য ভার্বগুলির মরফোলজি কি দেখতে হবে দেখতে হবে। তারপর হচ্ছে এগুলো দেখে তারপর আমাকে আগাইতে হবে যে আমি এইগুলি লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন সব দেখতে হবে, দেখে তারপর আমরা পিটিএমসির জন্য আমরা কেস সুইটেবল কেস খুঁজে বের করব, তাহলে কমপ্লিকেশন কম হবে। নেক্সট হচ্ছে যে আমরা যদি প্যারিসের একটা স্কোরিং আছে, সেখানে আছে 1 2 3। এখন ওরা দুইটা জিনিসের প্রতি নজর দিচ্ছে, একটা হলো এএমএল, মেইনটা আসলে এএমএল আর কড়া। এখন যদি
গ্রেড 1 হচ্ছে যে প্লায়েবল নন ক্যালসিফাইড অ্যান্টেরিয়র মাইট্রাল লিফলেট অ্যান্ড মিড ভালভুলার mild valvular subvalvular disease thin chorda more than or equal to 10 millimeter length জানি chorda length 10 মিলিমিটারের বেশি যদি থাকে তাহলে আপনার এটা হচ্ছে 1 আর 2 তে হচ্ছে নন ক্যালসিফাইড এএমএল এখানে হচ্ছে সাবভালভুলার চেঞ্জ চলে আসছে ভাল মরফোলজি ওকে যে নন ক্যালসিফাইড কিন্তু সাবভালভুলার হচ্ছে কর্ডার থিকনেস 10 মিলিমিটারে কমে গেছে লেন্থ তাহলে সেটা হলো 2 পর্যন্ত অ্যালাউ করা হয় 3 তে হচ্ছে ক্যালসিফিকেশন অফ মাইট্রাল ভালভ অফ এনি এক্সটেন্ট as assigned by fluoroscope wherever the state of subvalvular এখন এখানে সাবভালভুলার অ্যাপারেটাসটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট ভালভে যদি ক্যালসিফিকেশন এমন এক্সটেন্ট আছে ফ্লুরোস্কোপি দিয়ে দেখা যায় সেই ক্ষেত্রে তো সাবভালভুলার অবশ্যই থাকবে সিন্স সেটা হলো গ্রুপ 3 এখন হচ্ছে বেস্ট ফ্যাশন ফর দ্য পিটিএনসির জন্য সুইটেবল ভালো রুমগুলো কোনগুলো যেমন এই যদি 45 এর যদি কম হয় এবং ইয়াঙ্গার পেশেন্ট হয় সাধারণত যত বেশি বয়স হয় তত বেশি ক্যালসিফিকেশন থাকে এবং ভালো মরফোলজি সুইটেবল থাকে না এই জন্য যত কম হয় বয়স তত দেখা যায় যে পিটিএনসির জন্য সুইটেবল পেশেন্ট তবে নর্মাল সাইনাস সিনড্রোম রিজন যদি সাইনাসে থাকে তাহলে দেখা যায় যে ভালো কিন্তু সাইনাস তো পাওয়া খুব ডিফিকাল্ট এএপি থাকে ইজিলি তার ইকোকার্ডিওগ্রাফিক স্কোর লেস দ্যান অর ইকুয়াল টু 8 যদি হয় নো হিস্ট্রি অফ প্রিভিয়াস সার্জিক্যাল কমিশন আগে কোনো সার্জারি হিস্ট্রি নাই ভালো তারপর 3 পিটিএমসি এমআর যদি লেস দ্যান ইকুয়াল টু 1 প্লাস মানে হচ্ছে গ্রেড 2 নিচে সাধারণত বলা হয় যেগুলো আমরা গ্রেড 2 না মাইল্ড যদি হয় গ্রেড 1 পর্যন্ত আমরা অ্যালাউ করি তাহলে এই হলো আপনার একটা সুইটেবল মানে খুব ভালো ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে সাধারণত কমপ্লিকেশন গুলো কম হয় এখন আসেন আপনার যে প্রসিডিউর আমরা করি অ্যাপ্রোচটা কিভাবে ট্রান্স এট্রিয়াল মানে আমি আমাদের এটা পিটিএমসি মানে কি পারকিউটিনাস ট্রান্সভেনাস মাইট্রাল কমিশন আমরা কিন্তু করি ট্রান্সভেনাস কিন্তু ট্রান্স এট্রিয়ালও করা যায় ট্রান্স এট্রিয়াল কিভাবে হবে মানে আপনার অ্যাওর্টা দিয়ে যাবেন অ্যাওর্টা দিয়ে গিয়ে আমাকে হলো অ্যাওর্টা দিয়ে যেতে হবে যাওয়ার পর অ্যাওর্টিক ভালভ দিয়ে গিয়ে তারপর লেফট ভেন্ট্রিকেল থেকে তখন আপনার প্রসিডিউর করতে হবে এটা অনেক কমপ্লিকেটেড প্রসিডিউর যার জন্য আমাদের দেশে আমরা যেগুলি করি সব হলো ট্রান্সভেনাস হচ্ছে ফিমোরাল ভেইন তার ইন্টেরিয়র ভেনা কাভা তারপরে হচ্ছে আপনার রাইট এট্রিয়াম সেপ্টাম থেকে লেফট এট্রিয়াম থেকে আমরা যাবো হচ্ছে লেফট ভেন্ট্রিকেলে বা বেলুনটা নিয়ে যাবো এটা হচ্ছে আমার সবচেয়ে সুইটেবল এই জন্য ট্রান্সভেনাসটাই বর্তমানে করা হয় এবার আসেন টেকনিক গুলো কি কি ডাবল বেলুন টেকনিক আমরা করি না ইনোয়ে বেলুন টেকনিকের মাধ্যমে সাধারণত আমরা করা হয় মেটালিক ভালভোটমি মেটালের মাধ্যমে কি করা যায় এইভাবে দিয়ে মেটালিক যে বেলুনের পরিবর্তে মেটালিক থাকে মেটালিক এখানে স্প্লিট করে আপনার মেটালিক স্প্লিটার আছে স্প্লিট করা আর রেক্টোগ্রেড আমরা সাধারণত রেক্টোগ্রেড টেকনিকই যাই রেক্টোগ্রেড মানে হচ্ছে যে ট্রান্সভেনাস যেটা এটা হলো রেক্টোগ্রেড তাহলে ইনোয়ে টেকনিক আর রেক্টোগ্রেড দিয়ে আমরা সাধারণত যাচ্ছি না এখানে রেক্টোগ্রেড নাম আমাদেরটা হচ্ছে ইন্টিগ্রেট কারণ হচ্ছে আপনার যখন আমরা এটিএম এ যাই এটিএম এ গেলে আমরা ফ্লো ডিরেকশনে কিন্তু আমরা যাচ্ছি দ্যাট মিনস আমরা রেক্টোগ্রেড যাই না আমাদেরটা হচ্ছে ট্রান্সভেনাস ইন্টিগ্রেট দ্যাট মিনস আমরা যখন ইন্টারটেস সেপ্টামকে পাংচার করলাম করার পর লেফট এটিএমে গেলাম লেফট এটিএম ফ্লো ডিরেকশন লেফট ভেন্ট্রিকেল আমরা ফ্লো অনুযায়ী আমরা যাচ্ছি সুতরাং আমাদের হলো ট্রান্সভেনাস ইন্টিগ্রেট এন্ড ইনওয়েবেলন টেকনিকে আমরা সাধারণত করি তাহলে এখানে ট্রান্স এটিএলও করা সম্ভব ডুয়েল বেলুন টেকনিকে করা যায় মেটালিক ভালভোটম দিয়ে রেক্টোগ্রেড মানে হচ্ছে ট্রান্সেটিয়াল এইভাবে করা যেতে পারে এখন আছে সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট বেলুন সাইজ এখন বেলুন সাইজটা কেমন সিলেকশন করে যেমন একটা রোগী আপনার তার কত সাইজের বেলুন লাগবে এখন এই ইনিউ বেলুন আছে 24 থেকে 30 পর্যন্ত আছে এখন আমার তো বেলুন খুঁজে বের করতে কোন বেলুন দিয়ে আমি ফুলাবো এখন একটা সিম্পল টেকনিক হচ্ছে আমরা যেটা ইউজ করি আমাদের দেশে সেটা হচ্ছে হাইট সেন্টিমিটার হাইট নিতে হবে রুগী যেমন রুগী যদি 150 সেন্টিমিটার যদি হাইট হয় 150কে 10 দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হলো 150 10 দিয়ে ভাগ করলে হয় 15 প্লাস 10 যদি আমি যোগ করি তাহলে কত 25 তাহলে 25 মিলিমিটারের বেলুন আমি ইউজ করবো তাহলে আমাদের পিটিএমসি করার জন্য রোগীর হাইটটা কিন্তু মাপতে হবে তাহলে হাইট আমি যদি দেখি 150 সেন্টিমিটার তাহলে তাকে 10 দিয়ে ভাগ করবো হলো 15 তার সাথে 10 যোগ করবো হচ্ছে 25 তাহলে বেলুনের সাইজ হলো 25
তাহলে 25 ফ্রান্সের একটা 25 আপনার হলো সেন্টিমিটার সাইজের একটা বেলুন আমাদের। এই সেন্টিমিটার মাপে কি হবে 25 মিলিমিটার এটা 25 মিলিমিটার 25 মিলিমিটার কিভাবে মাপা হয়? ওটা মাপার সিস্টেমটা হচ্ছে আপনার ওই ইয়ে দিয়ে মানে ক্যালিপার্স আছে মাপার জন্য, ক্যালিপার্স দিয়ে মাপতে হয়। আপনারা আগে দেখছেন ফিজিক্সে ক্যালিপার্স আছে, এই ক্যালিপার্স এখানে ব্যবহার হয়। ক্যালিপার্স দিয়ে আমরা মাপি যে এটা কত সাইজ ভিতরে পানি দিয়ে অথবা ডাই দিয়ে আমরা মেপে আপনার ঠিক করে নিতে হয় আগে। প্রথমে আপনি বেলুন নিলেন, বেলুন 25 নিলেন, তারপরে কতটুকু ফ্লুইড দিলে এটা 25 হয় সেটা কিন্তু আগে মেজার করতে হয় ক্যালিপার্স দিয়ে। মেজার করে এগুলো ঠিকঠাক করে তারপরে নিতে হয়। The relationship of one's height to the diameter of the mitral valve orifice is not necessarily linear. মানে আমরা এই জিনিসটা ধরছি কি জন্য, যে একটা মানুষের লেন্থের সাথে মানে হাইটের সাথে তার যে মাইট্রাল ভালভ ওরিফিসের একটা লিনিয়ার রিলেশনশিপ আছে। যে মাইট্রাল ভালভ ওরিফিসকে বডি সারফেস এরিয়া দিয়ে হিসাব করা। এই জন্য আমরা কি করি যে এটাকে আমরা ধরে নিচ্ছি যে তার লিনিয়ার রিলেশনশিপ আছে এবং এই জন্য হাইটের সাথে রিলেশনশিপ করে মাইট্রাল বের করে। কিন্তু কখনো কখনো এই লিনিয়ার রিলেশনশিপ মেনটেন করে না। Annular calcification will affect the size of the mitral valve orifice regardless of the patient physical constitution. ক্যালসিয়াম যদি থাকে তাহলে সাইজ একেবারে ছোট হয়ে যায়। এছাড়াও আরেকটা পদ্ধতি আমরা সাইজ মাপি, সেটা হচ্ছে আপনারা জানেন ইকো করার সময় যে 4 চেম্বার ভিউ 2 চেম্বার ভিউতে আমরা দেখি। এখন সেখানে মাইট্রাল ভালভটাকে আমরা মাপ, এখানে ডায়ামিটার মেপে মিনিমাম কত ডায়ামিটার হয় ওই ডায়ামিটারে বেলুন সাধারণত ইউজ করা যায়। এভাবেও বেলুন সাইজ ঠিক করা যায়। সিলেকশন অফ দ্য বেলুন সাইজ বাই দ্য directly measuring the mitral annular diameter using the 2D echocardiography, the minimal mitral annular diameter should be adapted to avoid the risk of tearing of the leaflet. লিফলেট টিয়ারিং মানে আপনার টিয়ারিং অ্যাভয়েড করার জন্য আমরা মিনিমাম ডায়ামিটারটা নেই। এবং mitral annular diameter can be measured on the apical 4 or 2 chamber view during the mid to end systole. Mid to end systole এর ক্ষেত্রে আপনি এটা মাপবেন। সাধারণত পিটিএনসি করার জন্য আমরা কি করি, উইলকিন স্কোর তো করি, এরপরে অনেক টিই করা হয়। যেমন আগে কিন্তু আমরা তো টিই করতাম না, আমরা সাধারণত ট্রান্সথোরাসিক ইকো করে যদি স্পন্টেনিয়াস ইকো কন্ট্রাস্ট বা সাসপেক্টেড কেস থাকলেই টিই করা হতো। এখন যেহেতু টিই ফেসিলিটি অ্যাভেলেবল, আমরা কি করি প্রতিটা রোগীর ক্ষেত্রে সাধারণত আমরা করেছি যে তার বিফোর পিটিএনসি আমরা টিই করে দেখে নিই যে তার হচ্ছে বাল্ব মর্ফোলজিটাও ভালো বোঝা যায়, তারপর কোনো থ্রম্বাস আছে কিনা আমরা বুঝি, ইন্টারটেল সাবক্লামের থিকনেস আমরা দেখে নিই টিই করে আমরা ব্যবহার করি। তারপর ইন্টার প্রসিডিউর চলাকালীন সময় আমরা কি করি ট্রান্সথোরাসিক ইকো যদি মেশিন থাকে খুব ভালো, ট্রান্সথোরাসিক ইকো দিয়ে আমরা দেখি যে বাল্ব কতটুকু অ্যামার ডেভেলপ করলো বা কতটুকু ওপেন হলো বাল্ব, এটা আমরা কিন্তু দেখিনি। আর অ্যান্টিবায়োটিক প্রপাইলেক্সিস তো দিতেই হবে, বিফোর প্রসিডিউর মাস্ট অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। তাহলে আমাদের যে প্রসেস সেটা হচ্ছে আমরা ট্রান্সভেনাস অর ইন্টিগ্রেট অ্যাপ্রোচ এবং সেপ্টাল ক্যাথেটারাইজেশন মানে ট্রান্সসেপ্টাল, আমরা সাধারণত সেপ্টাল ফুটা করে যাই এবং এই সেপ্টাম ফুটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটি হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল মেথড এবং ট্রান্সসেপ্টাল ক্যাথেটারাইজেশন এটা খুব ইম্পর্টেন্ট। এটা ডেভেলপ করেছে 1959 এ ট্রান্সসেপ্টাল ক্যাথেটারাইজেশন ডেভেলপ করে এবং ট্রান্সসেপ্টাল ক্যাথেটারাইজেশন সময় অপারেটর এক্সপিরিয়েন্স খুব ইম্পর্টেন্ট এবং কন্টাইনিংশন গুলোর ক্ষেত্রে আপনার নলেজ রাখতে হবে, কোথায় পাংচার করবেন সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। আরো হচ্ছে এই প্রসিডিউরটাকে আরো যদি আপনি খুব ভালো করতে চান, সবচেয়ে ভালো হচ্ছে আপনার যদি ইন্টারকার্ডিয়াক কিকো যদি আইসিই যদি করা যায়। ইন্টারকার্ডিয়াক কিকোটা কিছুই না, এটা একটা প্রোব থাকে, এই প্রোবটা নিয়ে রাইট এটিএমে রাখা হয়। রাইট এটিএমে রাখলে আপনি সেপ্টামটা বুঝতে পারবেন, তারপর পাংচার নিডেলটা কোথায় পজিশনিং হচ্ছে তাও বোঝা যায়। মানে সেপ্টাল পারফরেশনের জন্য আইসি সবচেয়ে বেস্ট। এবং সেপ্টাল পারফরেশন আর কোথায় করে, যেমন ইলেকট্রোফিজিওলজি স্টাডির ক্ষেত্রে আপনারা জানেন যে ডব্লিউবিডব্লিউ সিনড্রোমের ক্ষেত্রে কিছু কিছু ফাইবার থেকে লেফট এটিএম বরাবর যায়। লেফট এটিএমে যদি আপনার প্রসিডিউর করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইন্টারটেল সেপ্টাম পাংচার করতে হবে। যদি ইলেকট্রোফিজিওলজি স্টাডির ক্ষেত্রে ইন্টারটেল সেপ্টাম পাংচার করা লাগে। অনেক সময় লেফট ভেন্ট্রিকেলে আপনার ভেন্ট্রিকুলার ফোকাস এগুলোকে অ্যাবলেশন করতে হলে আপনি লেফট ভেন্ট্রিকেলে যেতে হবে। লেফট ভেন্ট্রিকেলে যেতে হলেও আপনাকে সেপ্টাল পাংচার করতে হবে। এই সেপ্টাল পাংচারের সেই ক্ষেত্রে ফাইন করার জন্য বলা হয় আইসিই ইউজ করতে। অনেক সময় আপনার ইন্টারটেল সেপ্টাল ডিভাইস ইউজ করার সময় এই আইসিই ইউজ করার জন্য বলা হয়। তবে আইসিইর সমস্যাটা হচ্ছে যে এটা কিন্তু একটু প্রাইস বেশি, যার জন্য হচ্ছে ড্রব্যাক হলো প্রাইস অফ ডিভাইস, প্রাইসের জন্য এটা সবথেকে ইউজ কম হয়
এবং বেনিফিট হচ্ছে না আপনার হচ্ছে এখানে কোনো এডিশনাল অপারেটর দরকার হয় না, এখানে জানালা অ্যানেস্থেসিয়া দরকার হয় না, কোনো কিছু লাগে না, খুব ইজি প্রসিডিউর। এখন কিন্তু আমরা তো দেখেন আমরা কিন্তু টিইউ ইউজ করি না, ট্রান্সফিউশন আইসিইউ ইউজ করি না, কিছুই করি না আমরা। এগুলো ছাড়াই কিন্তু আমরা কি করি, অ্যাঞ্জিওগ্রাফিক ল্যান্ডমার্কেই কিন্তু আমরা ফাংশন করি। তো ওরা বলতে চাচ্ছে যে ইউজিং অ্যাঞ্জিওগ্রাফিক ল্যান্ডমার্ক অ্যালোন ইজ কমনলি ইউজ বাই দ্য সিজন অপারেটর, মানে যারা মোটামুটি করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে তারা মোটামুটি এমনি করতে পারে এগুলো ছাড়া। কিন্তু যারা বিগিনার আর যাদের ক্ষেত্রে অবশ্যই ট্রান্সফিউশন ইগো অথবা আইসি ক্যান বি ইউজ not only as a guide for the Bokandar procedure, but also monitor to the early detection, severe complication, early detection জন্য এই প্রসিডিউর গুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সটলি ইমেজিং কোন মানে রেডিওগ্রাফি সাধারণত এপি প্রজেকশন, আরও প্রজেকশন, এপি আরও এপি এইগুলো। আর আমাদের দেশে আমরা ল্যাটারাল প্রজেকশনে নিয়ে সেপ্টাল ফাংশন করি। সেপ্টাল ফাংশন কোথায় করে পজিশন গুলো, এখানে যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করা হয়, যেমন একটা হচ্ছে ইনিউবেলুন ক্যাথেটার, দিস ওয়ান ইজ দ্য ইনিউবেলুন ক্যাথেটার। তারপর বেলুন স্টেশন, স্ট্রেসিং টিউব, এই বেলুনটাকে স্ট্রেট করার জন্য ভিতরে স্ট্রেসার ইউজ করা হয়। ডাইলেটর, যে সেপ্টাম পাংচারের পরে যে সেপ্টাম ডাইলেট করা, গাইডওয়ার, যে আমরা বলছিলাম যে একটা স্প্রিং গাইডওয়ার আমরা ইউজ করি, দিস ইজ গাইডওয়ার, স্প্রিং গাইডওয়ার। তারপর আপনারা সিরিঞ্জ ইউজ করা, এই যে সিরিঞ্জ দিয়ে হচ্ছে কি বেলুন ফুলানো। তারপর রোলার, এই যে ক্যালিপার্স এর কথা আমরা বলছিলাম, স্লাইড ক্যালিপার্স আপনারা জানেন, যে মাধ্যমে বেলুনের সাইজ ডিটেক্ট করা হয়। এই জিনিসগুলো আপনার মানে যখন পিটিএনসি করে ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের দরকার হয়। ডাবল বেলুন টেকনিকের কথা আমরা বলছি, দুইটা বেলুন দিয়ে কি করা হয় পিটিএনসি, আমাদের দেশে আমরা করি না দুই বেলুন দিয়ে পিটিএনসি, এই যে দুই বেলুন দিয়ে পিটিএনসি করা হয়। তার মনোরেল মডিফাইড ডাবল বেলুন টেকনিক, এটা সব মনোরেল টেকনিকে আমরা সাধারণত ইনিও বেলুন দিয়ে, তাও ইনিও ডাবল বেলুন আমরা করি না, আমরা চিনি বলে। আর মেটালিক কমিশন দেখেন, মেটালিক কমিশন দেখতে এই যে এটা হচ্ছে মেটাল, এটা ঢোকানোর পর আপনার উপরে সুসের মতো আছে, ওটা টিপ দিলে এটা খুলে যায়, খুলে গেলে বারটা চলে যায়। কিন্তু মেটালিক কমিশনটার মধ্যে কমপ্লিকেশন বেশি হয়, জন্য ইউজ করা হয় না বর্তমানে। এখন আসো, আমি কখন বুঝবো যে আমার ডিজিআর প্রসিডিউরটা ডিজিআর এন্ড পয়েন্ট আসছে, যেমন মাইটাল ভালভ এরিয়া মোর দ্যান 1 সেন্টিমিটার স্কয়ার পার মিটার স্কয়ার বডি সারফেস। এই যে দেখেন আমরা প্রথমে বলছি একটা রিলেশনশিপ পাওয়া যায় যে তার হাইটের সাথে কি মাইটাল ভালভ এরিয়া, এই জন্য বডি সারফেস এরিয়া দিয়ে কি হয় মাইটাল ভালভ এরিয়াকে ধরা হয় যে 1 সেন্টিমিটার স্কয়ার পার মিটার স্কয়ার বডি সারফেস এরিয়ার যদি বেশি হয় তাহলে আমরা ধরে নিই যে প্রসিডিউর ভালো হয়েছে। তারপর কমপ্লিট ওপেনিং অফ দ্য অ্যাটলিস্ট ওয়ান কমিশন, দুইটা কমিশন অ্যাটলিস্ট একটা ওপেন হইতেই হবে। তারপরে অ্যাপিয়ারেন্স অর ইন ইনক্রিমেন্ট অফ দ্য রিগার্জিটেশন গ্রেটার দেন 1/4, মানে আমরা 1/4 পর্যন্ত অ্যালাউ করি ইনক্রিমেন্ট, যদি আগে 1/4 হয় পরে 2/4 হলো মানা যাবে। মানে হচ্ছে আপনার মাইল্ড এমআর পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করবো, যদি কোনো দিন ধরেন আপনার কোনো এমআর ছিল না, আরো যদি গ্রেড 1 থেকে গ্রেড 2 পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু বেশি হয়ে গেলে রোগীর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এই যে যেমন প্রি প্রসিডিউরাল ছিল, দেখেন দুইটা কমিশন কিন্তু ক্লোজ ছিল, তার প্রসিডিউর করার পর দেখেন একটা কমিশন কিন্তু খুলে গেছে, 26 মিলিমিটার বেলুন এট 25 মিলিমিটার, মানে 26 মিলিমিটার বেলুন দিয়া 24, এবং কোনো দেখেন অ্যামাউন্ট নাই। তারপর 25 মিলিমিটার বেলুন দিয়ে 26 পর্যন্ত আমরা গেলাম, তখন হচ্ছে দুই কমিশন খুলে গেল, দুই কমিশন খুলে গেছে। তাহলে এটা হলো গেজেড ডাইলেটেশন করতে, যেমন আমি 26 নিয়ে প্রথমে 24 পেলাম, তারপর আস্তে আস্তে 25, 26, এইভাবে গ্রেডেড ডাইলেটেশন করলে ভালো। এবং তার পাশাপাশি ইকুমেশন দিয়ে আপনি মনিটর করতে পারেন, সেটা ভালো। ইমিডিয়েট রেজাল্ট, the improvement of the valve function result in an immediate decrease in the left atrial pressure, সাথে সাথে লেফট এট্রিয়াল প্রেসার কমে যাবে এবং স্লাইড ইনক্রিজ ইন কার্ডিয়াক ইনডেক্স, যেমন আমরা দেখাইছি। আপনারা প্রথমে আপনারা দেখছেন যে আমরা পিটিএমসি করার পর একটা রোগীর কি অবস্থা হলো, যে প্রেসার আমরা কি জিনিস দেখছি আমরা, যে কার্ডিয়াক ইনডেক্স, আমরা কিভাবে যে সিস্টোলিক ব্লাড প্রেসার, যেমন এই যে সিস্টোলিক ডায়াস্টোলিক ব্লাড প্রেসার কিন্তু বেড়ে গেল আর এলিভেশন কিন্তু কমে গেল। এটি হচ্ছে মেন জিনিস, যে ইমিডিয়েট ইফেক্টটা কিন্তু আমরা এইভাবে দেখি, তার ইমিডিয়েট ইফেক্টটা কিরকম। তারপর হচ্ছে আপনার গ্রাজুয়াল ডিক্রিজ ইন দ্য পালমারি আর্টেরিয়াল প্রেশার, কিন্তু
মানে আস্তে আস্তে কমে। পালমোনারি আর্টারি প্রেশার কমতে অনেক সময় 24 to 72 আওয়ার সময় লাগে। কখনো কখনো আমরা দেখছি মাসখানিক সময় লেগে যায়। অ্যান্ড পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স এগুলো কমতে সময় লাগে। তারপর হাই পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কন্টিনিউ টু ডিক্রিজ ইন দ্য অ্যাবসেন্স অফ রেজিস্ট্যান্স, আস্তে আস্তে কমতে থাকে ভাস্কুলার রেজিস্ট্যান্স। তারপর ইমপ্রুভমেন্ট ইন দ্য pump function of the left atrium and the left atrial appendage and decrease in the left atrial stiffness is also occur, মানে লেফট এট্রিয়াল ফাংশনাল ইমপ্রুভমেন্টও আস্তে আস্তে হইতে থাকে। তাহলে কমপ্লিকেশন কি কি কমপ্লিকেশন হয়, যেমন হচ্ছে আপনার মর্টালিটি, মৃত্যু, মানে প্রসিডিউর করাকালীন সময় রোগী কিন্তু মারা যায়। 0 to 3% হলো মর্টালিটি। তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই প্রসিডিউরটা কিন্তু শান্তির প্রসিডিউর না। আপনার প্রসিডিউর করার সময় আপনি 3% করে যেতে পারেন, 100 জনের আমরা 3 জন মরে যেতে পারেন। তাহলে the main cause of the death is left ventricular perforation and the poor general condition of the patient. খুব খারাপ চেহারা শুরু একেবারে। আমরা এই জন্য করি কি, রোগী যখন দেখি আসলে কিছু করি না, রোগীকে ইকো করি, করার পর ওষুধ দিই, দিয়ে তারপর বলি যে ভালো মতো খাওয়া দাওয়া করার জন্য ডিম, দুধ, মাংস ভালো মতো খায়। কারণ মাল্টিরেসিস রোগীগুলি সাধারণত প্যাকেটিক থাকে। আপনারা জানেন যে পালমোনারি টিউবারকুলোসিস, থাইরোটক্সিকোসিস, ম্যাটালিস্টেন্সিস, ম্যালনিউট্রিশন, এইগুলি রোগীর চেহারা সব একরকম, তাই না? এদের হচ্ছে পুয়ার নিউট্রিশন কন্ডিশন থাকে। আমাদের সাথে ম্যাক্সিমাম ফিমেল পেশেন্ট এগুলো একেবারে দুর্বল থাকে। এদেরকে আমরা করি কি, আমি সাধারণত যেটা করি যে ভালো মতো খাওয়া দাওয়া করে 1 মাস পরে 15 দিন পরে আসতে হবে, ভালো মতো খাওয়া দাওয়া এবং ওষুধ দিয়ে দেয়। ওষুধ দিলে হয় কি, আপনার টোটাল জিনিসগুলো যাতে অনেক রোগী ঠিক মতো ওষুধও খায় না, এই জন্য আমরা ওষুধ খাওয়ালে ভালোভাবে খাওয়া দাওয়া করে তারপর যদি রোগীটাকে আসতে বলে, দেখবেন যে প্রসিডিউরাল সাকসেস কিন্তু খুব ভালো হয়। The incidence of the hemopericardium has varies from, এই যে হিমোপেরিকার্ডিয়াম যেটা আমরা বলছিলাম যে কার্ডিয়াক রাপচার হয়ে যেতে পারে, হার্ট ফ্রি ওয়ালটা পাংচার হয়, পাংচার হয়ে গেলে তখন 4.5% থেকে 12% পর্যন্ত বিরাট একটা অংশ কিন্তু হিমোপেরিকার্ডিয়াম ডেভেলপ করে। এবং হিমোপেরিকার্ডিয়াম কিন্তু ডেঞ্জারাস, পেশেন্ট মে ডাই। তাহলে পেরিকার্ডিয়াল হেমোরেজ may be related to the transcervical catheterization or to the apex perforation by the guide wire or the balloon itself when exaggerated movement occur with the over the wire technique. However, this complication is virtually eliminated with the enabling technique. তারপর এগুলো হয়, আমরা প্রসিডিউরের সময় দেখি যে হিমোপেরিকার্ডিয়াম হয়, হিমোপেরিকার্ডিয়াম হলে আপনার অটো ট্রান্সমিশন করতে হয়, যে রোগীর বা ব্লাডে আবার ভেনাস লাইন দিয়ে আমরা দিয়ে দিই, ওখান থেকে পেরিকার্ডিয়াল স্পেস থেকে ব্লাড থেকে ভেনাস লাইন, অটো ট্রান্সমিশন আমরা বলি, এগুলো করা হয়। কখনো কখনো পেরিকার্ডিয়াল টিউব দিতে হয়, কখনো কখনো রিপেয়ারও করা লাগে। নেক্সট হলো ইফ হাইপোটেনশন অকার, মানে রোগীর হাইপোটেনশন ডেভেলপ করে ডিউরিং পিটিএসি, হিমোপেরিকার্ডিয়াম মাস্ট বি সাসপেক্টেড। যদি প্রসিডিউর করার পর সাধারণত প্রেশার কিন্তু বাড়ার কথা ছিল না, তার যদি উল্টা হাইপোটেনশন হয় তাহলে বুঝতে হচ্ছে যে হিমোপেরিকার্ডিয়াম ডেভেলপ করার সম্ভাবনা আছে। এখন ইকো করতে হবে, ইকো দিয়ে ইমিডিয়েটলি পেরিকার্ডিও ইকো করতে হবে, ডায়াগনোসিস কনফার্ম করে পেরিকার্ডিয়াল সিনথেসিস করতে হবে বিফোর দ্য সেকেন্ড ট্রান্সপোর্ট কার্ডিয়াক সার্জারি, মানে আগে পেরিকার্ডিয়াল সিনথেসিস করে অটো ট্রান্সমিশন করতে হবে। তার এবার আসেন অ্যাম্বুলাইজেশন। যেমন পিটিএনসি করার পর আমরা দেখি যে রোগী সিবিডি ডেভেলপ করতেছে, এরকম হয় 0.5 to 5% কেসে সিবিডি ডেভেলপ করে। এখন কেন হলো, যেমন অনেক সময় খুব মাইনর থ্রম্বাস থাকতে পারে লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স, অথবা ভালভে যে ওয়ালে ক্যালসিফিকেশন ছিল সেই ক্যালসিফিকেশন আপনার শুধু যে স্ট্রোক হইতে পারে, স্ট্রোক হয় এবং আমিও কয়েকটা কেস স্ট্রোক দিয়েছি। নেক্সট হলো সিভিয়ার মাইট্রাল লিগারেশন ইজ দ্য রেয়ার, কিন্তু হয় 2 to 90%, দেখেন সব বেশি কিন্তু 2 থেকে 19% কেসে আপনার মাইট্রাল ডিগার্জিটেশন হয়। এবং মাইট্রাল ডিগার্জিটেশন খুব ডেঞ্জারাস, যে সিভিয়ার মাইট্রাল ডিগার্জিটেশন হলে রোগী ইমিডিয়েটলি তার এলবিএফ ডেভেলপ করে, এলবিএফ ডেভেলপ করে রোগী শ্বাসকষ্ট যদি পছন্দ এবং স্যাচুরেশন ফল করে যায়, রোগীর সাথে সাথে ভেন্টিলেটর দিতে হয় এবং রোগীকে প্রেশারও কমতে থাকে, রোগী ইমিডিয়েটলি বাল্ব চেঞ্জ না করলে রোগীকে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট। কজ অফ এমআর পোস্ট পিটিএনসি নন কমিশনাল টিআর, মানে হচ্ছে কমিশন দুইটাই ধরেন ক্যালসিমেট, তাহলে টিআর হবে কোথায়, অ্যান্টেরিয়র লিফলেট পোস্টেরিয়র লিফলেট মাঝখান বরাবর বেড়ে যায় এবং মাঝখান বরাবর ফ্যাটলি শেষ। নেক্সট হলো এক্সেসিভ কমিশনাল স্প্লিটিং, যদি খুব বেশি, আমি ভয়াসী রেজাল্ট পাওয়ার জন্য বেশি বেশি ফুলে দিলাম, তাহলে অবস্থা খারাপ। আমি যেটা করি সাধারণত আন্ডার স্প্লিটিং করি আমরা। যেমন একটা রোগী যদি 26 বেলুন লাগে, আমি সাধারণত 25-24 থাকি এবং খুব বেশি ফুলাইতে চাই না, কারণ এমআর কিন্তু খুব ডেঞ্জারাস। এমআর এর চেয়ে আমরা না ফুললে ভালো, না ফুললে রোগী পরে সার্জারি অন্য কিছু করতে পারবেন, কিন্তু এমআর হয়ে গেলে তো বিপদ। আর অনেক রোগী কিন্তু রোগী কিন্তু রেডি থাকে না, আপনার এমআর হলো আপনার বাল্ব চেঞ্জ করতে হবে, একটা বাল্ব চেঞ্জ অপারেশন ক্ষেত্রে মিনিমাম 2 লক্ষ টাকার মতো দরকার,
যে রোগী গরিব, সে 15,000 টাকা নিয়ে আসছে পিটিএনসি, সে 2 লক্ষ টাকা পাবে কোথায়? সুতরাং এইগুলো করার সময় খুব হিসাব করে করা লাগে। এই জন্য রাপচার অফ পেপিলারি মাসল অনেক সময় বেলুনের মাধ্যমে বেলুন ইন্টারাপ্ট হয়ে যায় কড়াতে, যখন বেলুন ফুলে গেলে অনেক সময় পেপিলারি মাসল রাপচার হয়ে যায়। এবং পেপিলারি মাসল রাপচারের জন্য কিন্তু এমআর ডেভেলপ করতে পারে। Severe mitral ligature occur in patient with the unfavorable anatomy, extensive subvalvular disease, and the valve calcification. তখন এমআর ডেভেলপ। Severe mitral ligature may be well tolerated, but more often it is not. Surgery must be scheduled. মানে আপনার সিভিয়ার এমআর অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি টলারেট করতে পারে। এই সমস্ত রোগী আলটিমেটলি শ্বাসকষ্ট থাকে, বাড়িতে পাঠিয়ে দিল, শ্বাসকষ্ট হতে থাকে, যদি কেউ টলারেট করতে পারে সে বাড়ি গেল, তার অবস্থা খারাপ। আর হসপিটালে যদি ঝামেলা হয় তাতে আপনাকে সাথে সাথে অপারেশন করতে হবে। এবার আসেন এএসডি। আপনি যে জায়গায় দিয়ে ফুটো করলাম ইন্টারটেস্ট আপনার, ওখানে কি এএসডি ডেভেলপ করেছে? 10 to 90% কেস, 10 থেকে 90% কেসে এএসডি ডেভেলপ করেছে। আর হচ্ছে দেখা যাচ্ছে যে ওর যত এজ বেশি তত কমপ্লিকেশন বেশি। ফ্লোরোস্কোপি এটা মাইট্রাল ভালভ ক্যালসিফিকেশন কনসিডিউশন বেশি, হাই ইকো কার্ডিওগ্রাফিক স্কোর মানে কমপ্লিকেশন বেশি। প্রি পিটিএমসি লোয়ার কার্ডিয়াক আউটপুট যদি কম থাকে কমপ্লিকেশন বেশি। হায়ার প্রি পিটিএমসি এনওএস ফাংশনাল স্ট্যাটাস ক্লাস, যেমন ক্লাস 4 3 এই সমস্ত রোগী কমপ্লিকেশন বেশি। তাহলে দেখা যাচ্ছে যে এই রোগীগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলা কিন্তু বেশি হয়। তারপরে হচ্ছে আপনার গুড ইমিডিয়েট রেজাল্ট আমরা আগেও বলছিলাম। এখন 1.5 সেন্টিমিটার বা তার যদি বেশি হয়, অথবা আগে যে এরিয়া ছিল তার চেয়ে যদি 25% যদি ইনক্রিজ হয় এরিয়া, তাহলেও আমরা ধরে নিই যে তার মোটামুটি সাকসেসফুল গুড রেজাল্ট আমরা ধরে নিই। আর ফাইনাল ভালভ এরিয়া গ্রেটার দেন 1.5 সেন্টিমিটার স্কয়ার উইদাউট মেটাল লিগেন্ড, মানে 2 এর যদি বেশি যদি লিগেন্ড না থাকে আর 1.5 এর উপরে যদি যায়, তাহলে তাকে আপনি ধরে নেবেন যে মোটামুটি আপনার একটা ভালো রেজাল্ট আমরা পাচ্ছি। কিন্তু সিএমসির ক্ষেত্রে আমরা কিন্তু আরো বেশি এরিয়া পাই। সিএমসির ক্ষেত্রে 2 এবং তার বেশি পাওয়া যায়। সিএমসি মাইট্রাল ভালভ এরিয়া গেইন বেশি হয় সিএমসি তে। লং টার্ম রেজাল্ট হচ্ছে কি, যেমন এটা হচ্ছে আবার রিস্টোনসিস হয়ে যায় আস্তে আস্তে 2 যেটা 1.5 সেন্টিমিটার স্কয়ার এর চেয়ে কমে যাচ্ছে। তাহলে রিস্টোনসিস আমরা ডিফাইন করি কিভাবে? Generally we defined as a loss of more than 50% of the initial gain. মানে আমার যদি একটা রোগীর যদি আমি 2 যদি হয় সেন্টিমিটার স্কয়ার ম্যাটেরিয়াল এরিয়া, কিন্তু এখন হয়ে গেল 1, তাহলে ইনিশিয়াল গেইন থেকে 50% কমে গেল। তাহলে সেই ক্ষেত্রে 50% বা তার বেশি যদি কমে যায়, তখন আমি ধরে নেব রিস্টোনোসিস। উইথ এ ভালভ এরিয়া লেস দেন 1.5 সেন্টিমিটার স্কয়ার, 5% লেস দেন 5 সেন্টিমিটার স্কয়ারের নিচে গেলেই তাকে রিস্টোনোসিস ধরা হয়। The incidence of restenosis is usually low, between 2% to 40% at the time interval of 3 to 10 years. সাধারণত 3 থেকে 10 বছরের ভিতরেই রিস্টোনোসিস নিয়ে রোগীরা আসে। তবে কোনো কোনো রোগী আমরা দেখছি 10-12 বছর পর্যন্ত রোগী ভালো থাকে পিটিএনসি করার পর, যদি ভালো পিটিএনসি করে। Age, mitral valve area after PTNC and the anatomy are considered to the predictor of the restenosis. সেটা আমরা আগেও বলছি। দেখা যায় যে সমস্ত বাল্ব চিকেন থাকে সেক্ষেত্রে বেশি। এবার আসেন কিছু স্পেশাল সিচুয়েশন, যেমন পোস্ট সার্জিক্যাল বেলুন কমিশন, আমরা তো একটা কেস দেখাইলাম পোস্ট সার্জিক্যাল বেলুন কমিশন করা যায়। তারপরে হলো আপনার প্রেগনেন্সিতে যদি এরকম থাকে, তাহলে হচ্ছে কি আপনার তার কমপ্লিকেশন বেশি হয়। সিভিয়ার এমএসসি রোগীর ক্ষেত্রে অলরেডি ইন্টারভাস্কুলার ভলিউম 30 to 50% প্রেগনেন্সির কারণে বেড়ে যায়। যেহেতু ভলিউম বেড়ে যায়, এই জন্য তার সিমটমও বেশি হয়। সেই ক্ষেত্রে আমরা বলি যে সেকেন্ড ট্রাইমেস্টারের সময় তার পিটিএনসি করার জন্য। সেকেন্ড ট্রাইমেস্টার কেন? ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে আপনার রিস্ক বেশি, ফিটাল লস হওয়ার সম্ভাবনা রেডিয়েশন হ্যাজার্ডের জন্য। সেকেন্ড ট্রাইমেস্টারে হচ্ছে আপনার কম রিস্ক, এই জন্য সেকেন্ড ট্রাইমেস্টারে পিটিএনসি করার জন্য বলা হয়। প্রোভাইডেড অ্যাবডোমেনকে পেশেন্টের অ্যাবডোমেনের উপরে কি করতে হবে এবং পেলভিক এরিয়ার উপরে রেডিও প্রোটেক্টিভ শিল্ড দিতে হবে রেডিয়েশন এক্সপোজার অ্যাভয়েড করার জন্য। এখন আসেন আমরা মোটামুটি সামারিতে চলে আসছি যে এটা একটা সেফ প্রসিডিউর, কমপ্লিকেশন রেট লো, মোস্টলি valve tear and the MR 3% case. তারপরে তো আপনার gratifying result in majority of the patient, procedure of choice in pliable mitral stenosis. মানে এটা আসলে আমরা সেফ তো বলবোই, সেফ বলবো। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার প্লায়াবল বাল্বের ক্ষেত্রে যার স্কোপ ভালো। তবে সবচেয়ে খারাপ জিনিস হলো mitral regurgitation, valve tear হয়ে যাওয়া, এটা হচ্ছে সবচেয়ে ঝামেলার একটা সমস্যা। আর আপনাদের গাইডলাইন গুলি কি বলে? গাইডলাইনে যে বলছি লেস দেন 1.5 সেন্টিমিটার স্কয়ার যদি হয়, আর যে ফাংশনাল ক্লাস হলো 2, 3, 4 এর ভিতরে যদি হয়,
মানে আপনার ফাংশন সিম্পটম যদি 2 3 4 যেটা অ্যানুয়াইজ ফাংশনাল ক্লাস moderate or severe metal stenosis area is 1.5 centimeter square valve morphology is favorable for the purpose balloon valvotomy in the absence of the left atrial thrombus or moderate to severe mitral regurgitation that is mild mitral stenosis করতে পারে moderate severe করবেন না এটা হচ্ছে ক্লাস 1 ইন্ডিকেশন তাহলে ক্লাস 1 টাকে ওরা সেট করছে কোথায় ফাংশনাল স্ট্যাটাস হতে হবে 2 3 4 আর moderate to severe mitral stenosis হতে হবে valve morphology favorable for percutaneous balloon valvuloplasty favorable হতে হবে দ্যাট মিন্স উইল ক্যান স্কোর 8 এর নিচে হতে হবে আর ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য লেফট এট্রিয়াল থ্রম্বাস থাকা যাবে না আর কি হবে মডারেট টু সিভিয়ার এমআর অ্যাবসেন্ট থাকতে হবে সেটাকে আমরা বলবো আমরা এই ক্লাস 1ই থাকতে চাই বেশি দূরে যাওয়া ভালো না আর আমরা আমাদের দেশে সাধারণত লেস দেন 1 সেন্টিমিটার স্কয়ারের নিচে রোগীদের ক্ষেত্রে আমরা পিটিএনসি করি হ্যাঁ তারপরে বাকিগুলো দরকার নাই এতটুকু দরকার থ্যাংক ইউ স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার বলেন বলেন স্যার ওই যে এনজিওগ্রাফিক্যালি স্যার আচ্ছা আমরা ওই পয়েন্টটা কোনটা যে পয়েন্টে স্যার আচ্ছা আমরা ইন্টারঅ্যাক্সিয়াল সেপ্টামটা পাংচার করব স্যার হ্যাঁ পাংচার পয়েন্ট এখানে ছিল আমি তো দেখাইনি এটা হলো আপনার আপনার যে ল্যান্ডমার্ক গুলো সেট করি ল্যান্ডমার্ক গুলো আপনি দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন যে এই যে দেখেন আমরা যে কাজটা করি সাধারণত আমরা হচ্ছে আপনার যখন ইয়েটা নিডেলটা আমাদের দেশে আমরা যে প্রসিডিউরটা করি নিডেলটা আমরা নিয়ে যে হচ্ছে লেফট হচ্ছে সাবক্লেভিয়ান ভেইনের ভিতরে আমরা নিব নিডেল এবং নিডেলের উপরে যে শীট থাকে নিডেলটা এমন ভাবে রাখতে হয় যেন শীট থেকে 2 to 3 মিলিমিটার প্রক্সিমাল থাকে নিডেলের টিপ থেকে যাতে ক্যাথেটারের টিপ থেকে নিডেলটা একটু ভিতরে রাখতে হয় নতুবা ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে এইবার আমরা টানা শুরু করি নিডেল সহ ক্যাথেটার এবার ফিক্স করবো টেনে আমরা প্রথমে কি করি সুপিরিয়র ভেনা কাভা রাইট এটিএমের জাংশন থেকে জাংশনের এখানে নামার পর একটা বাম্পিং হয় নামলো নামার পর কি করি তারপর হলো এই জাংশন থেকে নামার পর অ্যাসেন্ডিং এওটা পরে এওটার উপর দিয়ে নেমে আসার সময় একটা পালসেশন আমরা পাই তারপর আরেকটা বাম্পিং হলো বাম্পিং হওয়ার পর কোথায় যে নামলো এটা ফোসা ভলিসের ভিতরে যে পড়ে গেল তখনই আমরা ধরে নেই দিস ইজ দ্য ফোসা ভলিস এটা হচ্ছে কি আপনার নামানোর সময় আমরা ক্লিয়ার কাট বুঝতে পারি যে এভাবে ফোসা ভলিসে নামলাম ফোসা ভলিসে এই যে এখান থেকে এইভাবে প্রথম একটা বাম্পিং তারপরে অ্যাসেন্ডিং এওটা এখানে পালসেশন বাম্পিং এর পর এখানে এসব ফোসা ভলিসে নামলো এই ফোসা ভলিস যেটা এইখানেই আমরা সাধারণত ফাংশন করে থাকি এখন এখানে কিভাবে বের করি এখানে হচ্ছে ম্যাক্সিমাম এল ডায়ামিটারটা আমরা খুঁজে বের করবেন এই যে এল ডায়ামিটার আর ভার্টিব্রাল কি মিড লাইন ধরে এইটার ভার্টিব্রাল লাইন আর ম্যাক্সিমাম এল এর ডায়ামিটার যেখানে ওই লাইন বরাবর যদি আমরা টানেন যে পয়েন্টটা পাবেন এই পয়েন্টটা বরাবরই সাধারণত ফাংশন করা মানে স্যার আমরা পিকটেলের মাথা থেকে আর এর বর্ডার পর্যন্ত একটা লাইন টানবো ওই লাইনের মিড পয়েন্টে কি আমরা পাংচার করব স্যার সাধারণত মিড পয়েন্টই পাংচার করা হয় মিড পয়েন্ট মানে হলো কি এটা হচ্ছে ভার্টিব্রাল সেন্টারে ফেলে আমরা সাধারণত করা হয় এই মিড পয়েন্টে যেটা হলো ক্রস করে যে লাইনটা এই যে দেখেন এটা হচ্ছে ম্যাক্সিমাম ডায়ামিটার যেখানে আর যেখানে হলো পিকটেলের টিপ এখানে যদি আমরা একটা লাইন ড্র করেন তার মাঝখানে করে আরেকটা আমরা যেটা করি যে এটিয়াল ম্যাক্সিমাম ডায়ামিটার যেটা সেটা হলো আপনার ল্যাটারাল 1/3 আর মিডিয়াল 2/3 এর মাঝখানে আর কিছু জানা আছে স্যার আরেকটা কোশ্চেন স্যার সেটা হচ্ছে এমএস এর সাথে উইথ অ্যাসোসিয়েটেড যদি মডারেট এস থাকে স্যার বা মডারেট এ আর থাকে এদেরকে স্যার ভালভ ওপেন করার পর কি এগুলো স্যার সিভিয়ার হয়ে যাওয়ার চান্স থাকে এবং সেই ক্ষেত্রে কি আমাদের স্যার পিটিএমসি না করে তাকে কি ডাবল ভালভ রিপ্লেসমেন্টের অ্যাডভাইস দিতে হবে কিনা হ্যাঁ এবার হলো এসটা কি মডারেট বললেন নাকি হ্যাঁ মডারেট স্যার মডারেট এজ যদি থাকে সেই ক্ষেত্রে তো হলো ধরেন কোন একটা বাল্ব যদি সিভিয়ার লেশন হয় না সিভিয়ার লেশন হলো সার্জারি ইন্ডিকেটেড
তার সাথে অন্য ভাল্ব, সেটা মাইটাল হোক, ট্রাইকাসপিড হোক, যে কোনো ভাল্ব যদি মডারেট লেশন হয় তাহলে কিন্তু 2 ভাল্বের ট্রিটমেন্ট করতে হবে। এটা হচ্ছে আইডিয়াল নিয়ম। তার মানে স্যার আমার যদি সিভিয়ার এমএস থাকে উইথ মডারেট এস থাকে তাহলে আমার অ্যাওর্টিক ভালভের ট্রিটমেন্ট করতে হবে। দুইটাই সার্জারি করতে হলো স্যার এমডি। তাহলে মাইটালের সাথে অ্যাওর্টিক। এবার আসেন অ্যাওর্টিক ভালভ সিভিয়ার, জি স্যার। মডারেট হলো মাইটাল স্টেনোসিস, তাহলে আপনি কি করতে হবে? অ্যাওর্টিক ভালভের সাথে মাইটাল ভালভেরও ঠিক চিকিৎসা লাগবে। আমি কি বুঝাইতে পারছি? মানে এটার মেকানিজমটা কি? এটা কি স্যার হচ্ছে ফ্লো বেড়ে গেলে গ্রেডিয়েন্ট বেড়ে যাবে এইটা স্যার? মেকানিজমটা কি? এবার আসেন, আপনি যে এই যে সার্জারি করতেছেন, জি স্যার। সার্জারি কি লাইফ টাইমে কয়টা সার্জারি করা যায় একটা মানুষের? ভালভ সার্জারি কয়টা করা যায়? একটা আইডিয়া করেন। আর রিডু কার্ডিয়াক ভালভ সার্জারি হচ্ছে কি মর্টালিটি ভেরি হাই। আপনার রিডু ভালভ সার্জারি বলা হয় খুব ভালো সেন্টারও আপনার 20% উপরে মর্টালিটি, মানে 100 জন মানুষের যদি করেন 20 জন মারা যাবে। তাহলে দেখা যাচ্ছে যে আমি যখন একটা প্রসিডিউরে হাত দিব, আমার টার্গেট থাকবে কি টোটাল কারেকশন করা। এবং হার্টের যখন আপনি ধরেন কোন একটা এমএসসি রোগী নিয়ে ডিল করতেছে, আপনি কিন্তু বুঝতে হবে তার কনজেনিটাল কোনো ডিজিজ আছে কিনা, এএসডি আছে কিনা, পিটি আছে কিনা, বিএস আছে কি, বিএসডি আছে কিনা দেখতে হবে। তার হচ্ছে বয়স বেশি থাকলে তার করোনারি আর্টারি ডিজিজ আছে কিনা সেটাও দেখতে হবে। অ্যাওর্টিক অ্যানিউরিজম রেখে আপনার পিটি মাইটাল স্টেনোসিস চিকিৎসা করতে পারবেন না। তাহলে যদি দেখা যায় অ্যাওর্টাতে অ্যাসেনিয়াটাতে বড় অ্যানিউরিজম আছে, তাহলে আমরা কি কিন্তু টোটাল ট্রিটমেন্ট করার জন্য প্ল্যান করতে হবে। কারণ হচ্ছে একটা রোগী যখন বুকটা কাটবেন, কাটার সময় কিন্তু আপনি শুধু মাইটাল ভালভ চেঞ্জ করে দিয়ে চলে আসলেন আর ইন্টারটের সেপ্টামটা রেখে চলে আসলেন, হবে না তো। আপনি অ্যাওর্টিক অ্যানিউরিজম আছে, অ্যাওর্টিক অ্যানিউরিজম রেখে চলে আসলে হবে না। তার ট্রিপল বেসিল ডিজিজ আছে, রেখে চলে আসলে হবে না, তাকে আপনাকে কমপ্লিট ট্রিটমেন্ট করতে হবে। এখন কমপ্লিট ট্রিটমেন্টের আপনার ক্রাইটেরিয়াগুলো কি? একটা যদি লেশন সিভিয়ার হয়, অন্য লেশন হচ্ছে মডারেট যদি থাকে, অ্যাটলিস্ট মডারেট হতে হবে। মডারেট থাকলে অন্য লেশনকে আপনি ট্রিটমেন্ট করতেই হবে। সেই মডারেট লেশন সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজও মডারেট হতে পারে, সেটা হচ্ছে ভালভুলার লেশনও মডারেট হতে পারে। আর কনজেনিটাল কোনো ডিজিজ হলে সেটা মডারেট না, যেটা থাকা মাত্রই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে যদি কোনো পেশেন্টের আমার মাইটাল স্টেনোসিস থাকে উইথ অ্যাওর্টিক স্টেনোসিস যদি থাকে মডারেট, সেই ক্ষেত্রে আমি যদি অ্যাওর্টিক স্টেনোসিস ট্রিটমেন্ট না করি, শুধু মাইটাল ট্রিটমেন্ট করে চলে আসতাম, তাহলে অ্যাওর্টিক স্টেনোসিস মডারেট ইট মে গোস টু দ্য সিভিয়ার। আস্তে আস্তে প্রগ্রেশন হয়, কারণ হচ্ছে এগুলো রিমিটিক প্রসেসের যে প্রসিডিউর ডিজেনারেটিভ যেটি হোক, এটা আস্তে আস্তে কি প্রগ্রেশন হয় ডিজিজগুলো, তাহলে প্রগ্রেসিভ ডিজিজ। তাহলে আমি অপারেশন করে দিয়ে আসার পর যদি 1 বছর পরও বা 2 বছর পরও যদি তার আবার যদি অ্যাওর্টিক ভালভের অপারেশনের দরকার হয়, এটা তো সম্ভব না, এটা ফিজিবল না, করা যাবে না। সুতরাং আপনাকে অপারেশন করে দিয়ে আসতে হবে। আপনি হিমোডাইনামিক চিন্তা করলে যে কিছুটা বাড়তেও পারে, বাড়লে বাড়বে, কিন্তু কিছুটা বাড়াটা এখানে যুক্তিযুক্ত না। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ডিজিজ প্রগ্রেশনটা যুক্তিযুক্ত, পেশেন্টের ফিজিক্যাল স্ট্যাটাসের জন্য, তার মর্টালিটি বেনিফিটের জন্য। তারপর হচ্ছে তার আলাদা অপারেশনের যে কস্টিং, সেই কস্টিং এর একটা ব্যাপার আছে। লাইফ থ্রেটেনিং এর প্রসিডিউর গুলো, যার জন্য হচ্ছে কি এটা সায়েন্টিস্ট যারা গাইডলাইনও সেট করছে সবাই এটা একমত যে আপনার কোনো একটা লেশন যদি আপনার সিভিয়ার থাকে, আরেকটা মডারেট থাকলে মডারেটটাকেও ট্রিটমেন্ট করে আসতে হবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝছি স্যার। আর কোনো কোশ্চেন? আমি একটা প্রশ্ন করি। স্যার করেন স্যার। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করি, সেটা হলো একটা পেশেন্টের মাইটাল স্টেনোসিস আছে, তার সাথে হচ্ছে লেফট এটিএমে থ্রম্বাস আছে। এখন পেশেন্ট ওয়ারফেরিন পায়, তারপর হচ্ছে আপনার তাহলে কিছুদিন পর আবার আপনি ইকো করলেন, মানে 1 মাস পরে পরে দেখলেন যে তার থ্রম্বাস নাই, কিন্তু ওয়ারফেরিন পাচ্ছে। এখন রোগী কি করবেন? স্যার আমি সরি স্যার, একটু আরেকবার একটু প্রশ্নটা করবেন। মানে স্যার ওয়ারফারিন প্রশ্ন হচ্ছে যে একটা পেশেন্ট আপনার সিভিয়ার মাইটাল স্টেনোসিস, মারমালপোলোজি সুইটেবল ফর পিটিএমসি, বাট পেশেন্ট হ্যাভিং দ্য থ্রম্বাস ইন দ্য লেফট এটিএল অ্যাপেন্ডিক্স, যার জন্য আপনি কি করলেন, ওয়ারফেরিন দিয়ে রাখলেন এবং আইএনআর হচ্ছে 2 to 3 এর ভিতরে রাখা হইলো। এবং 1 মাস পরে আমরা যখন আবার ইকো করলাম, করে দেখলাম কোনো থ্রম্বাস নাই, বাট পেশেন্ট ইজ অন ওয়ারফেরিন। যেহেতু একবার থ্রম্বাস হইছে, তার এটিএল ফিব্রিলেশন আছে, এমএসসি রোগী, তার ওয়ারফেরিন কিন্তু কন্টিনিউ থাকবে, তাই তো? জি স্যার। এই রোগীর কিভাবে, এইবার কি করবেন আপনার, পিটিএনসি কিভাবে করবেন?
স্যার একটা হচ্ছে ওয়ারফারিন উইথ সার্জারির ক্ষেত্রে আমরা তো স্যার হাই রিস্ক আর লো রিস্ক দুই ভাগে ভাগ করি। না, আমার এই সার্জারি আমি পিটিএনসি করতেছি। স্যার ওয়ারফারিন রেখে স্যার পিটিএনসি করা যাবে স্যার। এখন ওয়ারফারিন রেখে কি পিটিএনসি করা হয়? হইলে কি আইডিয়াটা কিভাবে করা হয়? ওয়ারফারিন কি করতে হবে? ওয়ারফারিন রেখে কি পারবেন পিটিএনসি করতে? একটা স্যার হচ্ছে আমরা ব্রিজিং থেরাপি দিতে পারি স্যার, হচ্ছে ওয়ারফারিন বন্ধ করে কার্ডিনেক্স চালায়ে তারপর স্যার পিটিএমসি করে আবার স্যার ওয়ারফারিন স্টার্ট করতে হবে স্যার। এখন ওয়ারফারিন বন্ধ করলেন না, ওয়ারফারিন বন্ধ করে তার আইএনআর কততে আনতে হবে পিটিএনসি করার আগে? স্যার স্যার 3 থেকে 4 দিন আগে স্যার ওয়ারফারিন বন্ধ করে আইএনআর হচ্ছে 3 থেকে 4 এর মধ্যে আনতে হয় স্যার। 2 থেকে 3 সরি আইএনআর। 2 থেকে তারপর হচ্ছে 3 স্যার থেরাপিউটিক আইএনআর। 2 থেকে 3 যখন থাকবে, পেশেন্টের যদি আপনার কমপ্লিকেশন হয়, ধরেন সেপ্টাল পাংচার করতে যেয়ে ফ্রি ওয়াল রাপচার হয়ে গেল, তখন তো তাহলে স্যার আরো কম আনতে হবে স্যার। কত আরো কমটা কত 1.5 এর নিচে আনতে হবে আইএনআর। টার্গেট 1.5 স্যার। 1.5 এর নিচে ওয়ারফারিন বন্ধ করতে হবে, করে তার ইকোস্ট্রিন চললে ইকোস্ট্রিন চালিয়ে নিতে হবে। তার হচ্ছে কি আইএনআর কমিয়ে আপনার 1.5 এর নিচে আনতে হবে। 1.5 এর নিচে আনার পর পিটিএনসি করবেন। পিটিএনসি করার পর তারপরে হচ্ছে রোগীর যদি দেখেন এটিএল ফিব্রিলেশন কন্টিনিউ করে, যেহেতু হিস্ট্রি অফ থম্বাস ছিল, তার পরবর্তীতে কি করতে হবে? পেশেন্টের যখন দেখবেন যে আপনার রিস্ক কম, 2-3 দিন পর থেকে আবার ওয়ারফারিন চালু করে দিতে হবে। ঠিক আছে? স্যার এই ক্ষেত্রে তো স্যার মাঝখানে সময়টা স্যার ওই লো মলিকুলার হেপারিন দিয়ে তো ব্রিজিং করতে হবে না স্যার? না, আমরা পিটিএনসির ক্ষেত্রে ব্রিজিং করি না। ওয়ারফারিন কয়দিন আগে বন্ধ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওয়ারফারিন কয়দিন আগে বন্ধ করতে হবে? ওয়ারফারিন সাধারণত আমরা 72 আওয়ার আগে বন্ধ করতে বলি। আমাদের ধারণা যে 72 আওয়ার পর্যন্ত ওয়ারফারিন যেই ইয়াগুলোর উপর কাজ করে, যে ফ্যাক্টরগুলো, ওই ফ্যাক্টরগুলো সাধারণত দেখা যায় 72 আওয়ার পরে কি সিনথেসিস হওয়া শুরু হয়, তাই তো? এবং এই জন্য আমরা 72 আওয়ার আগে বন্ধ করি। বন্ধ করার পর আমাদের টার্গেট হলো 3 দিনের দিন আমরা কি করব? একটা পিটিআইএনআর করবো, করে আমরা দেখবো 1.5 এর নিচে আসলো কি না। যদি 1.5 এর নিচে না আসে তাহলে আরো ওয়েট করতে হবে আপনাকে। 1.5 হলো মেন টার্গেট। 1.5 এর নিচে নামার পরে আপনি পিটিএনসি তে হাত দিতে পারবেন। নেক্সট হলো, ধরেন একটা পেশেন্টের হচ্ছে রাইট করোনারি আর্টারি স্টেনোসিস, দ্যাট মিন্স 70% লেশন ইন দ্য রাইট করোনারি আর্টারি উইথ সিভিয়ার মেটাল স্টেনোসিস, দ্যাট ইজ হচ্ছে আপনার valve morphology suitable for PTNC, no other valvular disease. তাহলে এখন এই রোগীর ক্ষেত্রে আপনি ম্যানেজমেন্ট প্রোটোকল কি হবে? স্যার এখানে দুইটাই তো স্যার হচ্ছে আমরা সার্জারি না করে করতে পারি স্যার, পিটিএমসি করে আরসিএ তে স্টেন্টিং স্যার। এখন কি আগে কি পিটিএমসি করবেন না আগে আরসি তে স্টেন্ট দিবেন? কি করবেন? স্যার আগে পিটিএমসি করি আগে পিটিএমসি স্যার, করে কারণ যে দিবেন। স্টেন্টিং করতে তো স্যার স্যার ডুয়াল অ্যান্টিপ্লেটলেট দিতে হবে, যে স্টেন্টিং করলে সেক্ষেত্রে কি মানে ব্লিডিং স্টেন্ডিং করলে আপনি কি করতে হবে? ডুয়েল অ্যান্টিপ্লেটলেট দিতে হবে না, হাই ডোজে। জি স্যার। হ্যাঁ, জি স্যার, সেক্ষেত্রে ব্লিডিং এর চান্সটা তো স্যার বেড়ে যায়। তারপরে পিটিএনসি, তাহলে আপনার আগে পিটিএনসি করতে হবে। পিটিএনসি করে তারপর আপনার রাইট কর্নার আর্টারিতে স্ট্যান্ডিং করে দিতে হবে, তাই তো নাকি? জি স্যার, কারণ আপনি যদি রাইট কর্নার আর্টারিতে স্ট্যান্ড করেন, স্ট্যান্ড লাগানোর পর আপনার কিন্তু ডুয়েল অ্যান্টিপ্লেটলেট আপনাদের এখন হাই ডোজে দেন, তাই সেই ক্ষেত্রে তো আপনি পিটিএনসি করতে গেলে কিন্তু ঝামেলা হবে। এই জন্য আগে পিটিএনসি করবেন, করে তারপর রাইট কর্নার আর্টারিতে স্ট্যান্ডিং করে দিতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক না? আর কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, থ্যাংক ইউ।